স্বাগত জানাই। এটা আমাদের চতুর্থ এপিসোড এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই এপিসোডে আমরা পেয়েছি ডক্টর কুণাল সরকারকে। কুণাল আমাদের ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেছিলাম সেই 1978 সালে। তারপর থেকে বহু বছর একসঙ্গে আমাদের কাজ চলেছে কলকাতায়, বিদেশে। তারপরে এখানে ফিরে এসে আপনারা সবাই জানেন ডক্টর কুণাল সরকারকে কলকাতা বা পশ্চিমবঙ্গে পরিচয় করিয়ে দিতে হয় না। আপনারা সবাই জানেন যে উনি কি সাংঘাতিক ভালো কাজ করে চলেছেন গত 25 বছর ধরে কলকাতায়। কার্ডিওথোরাসিক সার্জারি উনি হচ্ছেন একজন মাথা। কার্ডিওথোরাসিক সোসাইটি অফ ইন্ডিয়ার উনি প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে কুণাল ভাইস চেয়ারপারসন অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র কনসালটেন্ট ইন কার্ডিওথোরাসিক সার্জারি। এবং বিশেষত এই কোভিড মহামারীতে কুণালের সাংঘাতিক অবদান রয়েছে মেডিকা হাসপাতালের টিম নিয়ে। আপনারা আজকে টিম ম্যানেজমেন্টের কথা শুনবেন। কুণাল যে কাজটা করে চলেছে ও সত্যি আমাদের সবাইকে, আমাদের ব্যাচের, আমি বারবারই বলি প্রত্যেক অনুষ্ঠানে যে সিএমসি 83 যারাই এসছেন তারা সবাই আমাদের ব্যাচমেট এবং আমাদেরকে ভীষণভাবে গর্বিত করছে। তো আজকে কুণালের সাথে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই কোভিড মহামারীতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের অবদান। আপনারা অনেকেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কথা শুনেছেন, কিন্তু কুণাল খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবে যে কিভাবে আমরা বেশিরভাগ মানুষকে ভালো করে বাড়ি পাঠাতে পারছি। কিন্তু আজকে আলোচনার প্রথমেই আমাদের একটু শুনে নিতে চাই কুণাল তোর থেকে যে এই কোভিড-19 ইনফেকশনটা কেন হলো, জিনিসটা কি, জিনিসটা কেন আমাদের পৃথিবীকে এরকম ছাড়খাড় করে দিল, কিভাবে এর শুরু, এটা যদি তুই আলোকপাত করিস। গৌতম, তোকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তো প্রথম কথাটা হলো যে দুই বন্ধু যখন কথা বলে তো তখন যদি ক্যামেরা মাইক টাইক অফ থাকলে সুবিধা হয়। তো যাই হোক, আজকে গৌতমের সুবাদে আপনাদের সামনে আসতে পেরেছি খাস খবর খাস স্বাস্থ্যতে। তো সেই জন্য গৌতমকে এবং খাস খবরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। গত 2 সপ্তাহে যদি কিছু কথাবার্তা আপনারা কাগজপত্রে, এতে লেখালেখিতে, মিডিয়াতে পিক আপ করে থাকেন, তো দেখুন যে সমস্যাটা, একটা সেই যেরকম জঙ্গলে যেরকম দাবানল হয়, তো যেরকম সারা পৃথিবীতে যেরকম একটা দাবানলের মতো আজকে প্রায় 4-5 কোটি মানুষকে কবজা করে ফেলেছে। তার মধ্যে 20 লক্ষ 25 লক্ষর উপর আজকে মানুষের মৃত্যু হয়েছে, আরো হয়তো অনেক বেশি। The number will be at least about 50 lakhs. তো এটা এলো কোথা থেকে? তো এটা নিয়ে হয়তো পরে আবার গল্প সুযোগ পাওয়া গেলে আরেকটু বিস্তৃত গল্প করা যাবে। আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছি, দেখতে পারেন। তো মোটামুটি যত সময় যাচ্ছে তত আমাদের সামনে এই ধারণাটা পরিষ্কার হচ্ছে যে এই ভাইরাসটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসটা প্রথমত তৈরি হয়েছিল একটা ল্যাবে। সেই ল্যাবটা হলো উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এবং উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি তারা প্রায় 2011-12 সাল থেকে এই বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাসকে আমরা যেরকম পুরনো ছুরি ধার দিই, তো ওরা ওই ল্যাবে কি করতো, ইটস এ ভেরি অ্যাক্টিভ ইনস্টিটিউট অফ ভাইরোলজি। মানে সেটা একেবারে কোনো তারা হয়তো আলটিমেটলি খলনায়ক হয়ে উঠবে, কিন্তু তারা কি করতো, বিভিন্ন ধরনের ভাইরাস তারা গ্যাদার করতো। ভাইরাসটা কিভাবে মানুষের শরীরে আরো সহজে ঢুকতে পেরে তার সমস্ত বিটকেল বুদ্ধিগুলো আমার আপনার শরীরে খাটাতে পারে, সেই প্রসেসটাকে সহজ করার রিসার্চ 2012 সাল থেকে উহান ইনস্টিটিউট করে যাচ্ছে। এই যে ভাইরাসের ছবিটা দেখেছে, যে খোঁচা 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 স্পাইক প্রোটিন রয়েছে, এই স্পাইক প্রোটিন এক একটা আংটা। তো কি করে সেই আংটা বা সেই বড়শিগুলো দিয়ে আমাদের সেলকে সে ধরে ফেলতে পারবে, কবজা করতে পারবে, এক্স্যাক্টলি এই রিসার্চটা উহান করে যাচ্ছে গত 5-7 বছর ধরে। এবং আমরা চোখের সামনে বলি, কথাবার্তায় বলি যে ডিসেম্বর 2019 থেকে প্রথম এই একটা অদ্ভুত নিউমোনিয়া দেখা গেছিল। অ্যাকচুয়ালি সে কথাটা আদৌ সত্য নয়, এমনকি অর্ধসত্যও নয়। মানে ডিসেম্বর 2019-এর ঢের আগে
ঢের আগে এরকম নিউমোনিয়া বারবার দেখা যাচ্ছিল, এবং সেগুলো কেন হচ্ছিল? কারণ ওই ল্যাব থেকে কাজ করতে 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 লোকেরা কন্টামিনেটেড হচ্ছিল, তারা অসুস্থ হয়ে পড়ছিল। এবং এই একবার দুজন, চারজন, পাঁচজন, ছজন করতে করতে যখন সেই একটা মানে যাকে বলে আপনি ওই একটা কোক বা পেপসি নিয়ে অনেকক্ষণ নাড়তে নাড়তে তার তার মধ্যে প্রেশারটা বেড়ে যায়। যখন প্রেশারটা এতই বেড়ে গেল যে ছিপিটা খোলার পরে তাকে আর ধরে রাখতে পারলেন না, চারদিকে এক্সপ্লোড করলো। এটা বহুবার হচ্ছিল, কিন্তু আমরা খোঁচাচ্ছিলাম বহু বছর ধরে। এই খোঁচাতে খোঁচাতে যখন ইন্টারনাল প্রেশার এন্ড বিল্ড আপ, এই কন্টামিনেশনটা হতে 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 এমন একটা জায়গায় গেল যে একটা শহরের মধ্যে ছড়িয়ে পড়লো। ধরা যাক কলকাতা একটা, আশা করি থাকবে না, একটা ছোট ল্যাব কোথাও আছে, তো দুজন, চারজন, তিনজন কন্টামিনেটেড হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, গা বাঁচিয়ে বাঁচিয়ে বাড়ি চলে যাচ্ছে। এটা বহুদিন ধরে হচ্ছে। এইটা হতে হতে যখন সেটা শহরের মধ্যে ছড়িয়ে পড়লো, দ্যাট ইজ দ্য রাইজ অফ দ্য প্যান্ডেমিক। তো সেই কারণে আমরা পরের আলোচনায় আসবো যে আমরা যে অনেক কথা আমরা বুঝতে পারছি না এই ভাইরাসটাকে নিয়ে, যে এই ভাইরাল নিউমোনিয়া যে কেন আরো 5টা-10টা ক্লাসিক্যাল নিউমোনিয়ার মতো বিহেভ করছে না, that is one of the reasons that this is not a nature designed virus. সেই কারণে এই যে আমাদের এখনো ধোঁকা দিয়ে যাচ্ছে, কে বেশি অসুস্থ হবে, কে বেশি অসুস্থ হবে না, কি করে আমরা বুঝবো, কোন মার্কার গুলোর দিকে আমরা চোখ দিয়ে থাকবো, the fact that we cannot understand these things yet, তার কারণ হলো যে কোনো একটা বিকৃত মস্তিষ্কের প্রফেসর শঙ্কু এটাকে নিয়ে কাজ করতে করতে এর মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত প্রপার্টি তিনি বুঝে দিয়েছেন যে একে বুঝতে আমাদের এখন একটু সময় লাগে। তাহলে মানে তোর কথা থেকে যেটা বলতে হয় যে এটা প্যান্ডেমিক না বলে প্ল্যান্ডেমিক বলাটাই, প্ল্যান্ডেমিক বলে যে অ্যাবসলিউটলি ওয়েল সেড। আর একটা কথা কি জানিস, আর একটা কথা হলো যে আমরা খেয়াল রাখবো যে যখন ওই আমাদের ইলেকশন হচ্ছে, আমাদের না মানে যখন ইউএস ইলেকশন হচ্ছিল, মাঝে একটা মারকাটারি রোগ হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই পারলে সেই মানে চায়নাকে ধরে এই চাইনিজ ভাইরাস, চাইনিজ ল্যাব, চায়নার একটা চাইনিজ একটা ভিলেন সাইন্টিস্ট, এরকম একটা প্রচন্ড হাওয়া উঠেছিল। তারপর খেয়াল করবি যে হাওয়াটা কিন্তু আস্তে আস্তে নেমে গেল। কেন নেমে গেল? কারণ ঠিক যেমন আমরা চিপ লেবারের জন্য বাংলাদেশে জামা সেলাই করি, ইন্ডিয়াতে সফটওয়্যার করি, সেই রকম চিপ ল্যাব ওয়ার্কের জন্য সারা পৃথিবীর মাইক্রোবায়োলজির মার্জিনাল কাজকর্মগুলো চায়নাতে। এবং এই যে ল্যাব প্রজেক্ট, এই ল্যাব প্রজেক্টের মধ্যে যারা মাথা ছিল তারা কিন্তু কেবল চাইনিজ না। প্রফেসর লি বলে একজন আছেন, দ্য হেড অফ ইনস্টিটিউট অফ ওহান, কিন্তু তার টিকিটা বাঁধা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএস এর সঙ্গে, যার মাথায় অ্যান্টনি ফাউচি বসে আছে, এবং এদের নানান সাপ্লাই চেইন। সুতরাং আলটিমেটলি যে যার ঘাড়ে কাদাটা ছুঁড়তে চাইছে, কাদাটা আলটিমেটলি তার ঘাড়ে এসে লাগছে। So this is quite an international project. যারা লোককে পিচাবড়ে চাবড়ে বলছিল, এটাকে এই রিসার্চটার একটা নাম আছে, এই রিসার্চটাকে বলে গেইন অফ ফাংশন রিসার্চ। গেইন অফ ফাংশন মানে হলো যে ধর ন্যাচারালি ইন ন্যাচারাল ইভলিউশন এই ভাইরাস গুলো হয়তো আরো হিংস্র হতে পারে, কিন্তু আমি নেচারের সঙ্গে দৌড়ে I am trying to predict what nature may do 100-200 years later. আমি ল্যাবে আগেই তার ক্ষমতাটাকে আরো তীক্ষ্ণ করে, হ্যাঁ, আমার টেস্ট টিউবে এই ল্যাবরেটরির স্যাম্পলের মতো ভাইরাসটাকে রেখে দিচ্ছি। আমি প্রকৃতিকে আমার দম্ভ করে বলছি যে তুমি যা করবে আজ থেকে 200 বছর 100 বছর পরে, আমার এত বুদ্ধি আমি তো এখনই করে দিলাম, তোমার ইঞ্জিনিয়ারিং তো আমি করে দিলাম। এখন দেখো এই প্রকৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে কি ঝামেলা আমরা নিজের ঘাড়ে আনলাম। and this is very much, মানে it is sad, it represents a lack of science, security and ethics. কিন্তু কখনোই যদি আমরা এখন ধর সেই আমাদের পলিটিক্যাল এই পার্টি সেই পার্টির মতো বলি, ওই চায়নাই সমস্ত দুষ্কর্মের কেন্দ্রবিন্দু, ওকে ধরে ঠেঙাও,
that you cannot do today because it is very much a part of an international project. ঠিক, তাহলে তুই বল এখন তো তাহলে অনেকটা ক্লিয়ার হচ্ছে যে করোনা ভাইরাস ইনফেকশন, কোভিড ইনফেকশন অনেকেরই হচ্ছে, কিন্তু কাউকে খুব ভীষণ সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ছে আর কেউ সেরকম অতটা অসুস্থ হচ্ছে না, তাই না? এই যে আমি তোকে আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল করতে হবে দেখ, যে আমরা আর্লি 2001-2 নাগাদ সার্স কোভিড-1 দেখেছিলাম সাউথ ইস্ট এশিয়া। আর একটা জিনিস খেয়াল করবি যে পৃথিবীতে সব এই অদ্ভুত বিচ্ছিরি ভাইরাল ইনফেকশন গুলো সমস্ত সাউথ ইস্ট এশিয়া দিয়ে শুরু হয়েছিল ইন দ্য লাস্ট 100 ইয়ার্স। খালি যখন 1918-এ যখন স্প্যানিশ ফ্লু বা আমরা যেটাকে বম্বে ফিভার বলতাম হয়েছিল, সেটা ইউরোপ থেকে শুরু হয়েছিল, বিকজ তখন লোকে ভাইরাস কি সে ভালো করে জানতোই না, তখন দ্যাট ওয়াজ এ ন্যাচারাল ইনফেকশন। এটা কেন শুরু হয়েছিল? কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন লোকেরা যুদ্ধ করত, তখন তো এত আমাদের মডার্ন ট্যাঙ্ক, এয়ারক্রাফট এগুলো ছিল না, তখন সব আর্মি পাঠিয়ে ওরা গভীর ট্রেঞ্চ করত, এবং সমস্ত আর্মি কি করতো, আর্মির যে লোকেরা, যে ছেলেরা, সোলজাররা গিয়ে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ট্রেঞ্চের মধ্যে বসে থাকতো। চিন্তাই করতে পারিস যে কিরকম একটা নোংরা, অস্বাস্থ্যকর, আনহাইজেনিক পরিবেশ। তারপরে সেই ট্রেঞ্চের মধ্যে শুয়োর ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, এই করছে, এইসব হতো। And from that condition arose swine flu. এটা শুয়োর থেকে আসে বলে swine flu বলা। তো এই যে ভাইরাল ইনফেকশন, যেটা আমরা আগে সার্স কোভিড-1 দেখেছি, 2006-07-এ মিডল ইস্টার্ন ভাইরাস দেখেছি, তখন কিন্তু তো এই যে এখন একটা জিনিসটা কি হয়ে গেছে, জিনিসটা হয়ে গেছে একটা টস করার মতো। 90% মাইল্ড সিমটমসে থাকবে, 10% ভয়ঙ্কর ভুগবে। এবং এই যে ভোগাচ্ছে, এই যে একটা থ্রম্বোএম্বলিক প্রবলেম করছে, এই ঘটনাটাকে আমরা সত্যিকারের এখনো ঠিক আমাদের জ্ঞান বুদ্ধির রেডারে ম্যাপ করতে পারছি। ম্যাপ করতে গেলে যেমন ধর ক্যান্সারের ব্যাপার, আমরা তো জানি কোনটা আর্লি, কোনটা লেট, কার আউটকাম ভালো, কার আউটকাম খারাপ। একটা লোকের হার্ট অ্যাটাক হলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই, এটা একটা অল্পের উপর হার্ট অ্যাটাক, এ এখন খুব সিভিয়ার স্টেজে আছে, বা এর জিনিসটা সিভিয়ারের দিকে যাচ্ছে। The main problem with this behavior, the clinical behavior of this virus is যে আমরা আমাদের প্রেডিক্টিভ বুদ্ধিটা এখনো ঠিক করে কাজ করছি। আমরা কাউকে দেখছি, প্রথমে মনে করছি, আর যতবার ঘুরে ফিরে সে আসছে, এই যে আমরা দেখছি সেই পলিটিশিয়ানদের মতো দল পাল্টাচ্ছে, রূপ পাল্টাচ্ছে, পার্টি পাল্টাচ্ছে, মিউটেশন, ভেরিয়েশন, আমরা এগুলো বলছি। Actually, কিন্তু this is a very stable virus. It is not that unstable. ন্যাচারাল ভাইরাস হলে আরো অনেক বেশি এর মিউটেশন। তো এর মিউটেশন এখন যা হচ্ছে, it is really not that bad. কিন্তু যেমন ধর ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভে তফাৎ থেকে, ফার্স্ট ওয়েভ থেকে আমরা একটা ধারণা করে নিয়েছিলাম অমুকের জ্বর হলো, সেই জ্বরে আমাদের 7 দিন চোখে রাখতে হবে। প্রায় সবাই প্রথম 7 দিন মোটামুটি মাইল্ড টু মডারেট স্টেজে থাকে, প্রায় সবাই। এবং এই যে সাইটোকাইন স্টর্ম, জ্বর বেড়ে যাওয়া, বিজার ইমিউনিটি রেসপন্স, এগুলো সমস্ত হতো সেকেন্ড উইকের পর। বাট সে যখন আবার তার এই দ্বিতীয় অবতার নিয়ে আবার সেই রি-ইলেক্টেড হওয়ার মতো যখন 3.5 মাস জল টল খেয়ে একটু ভাত ঘুম দিয়ে বিশ্রাম করে ফিরে এলো, তখন দেখছি এই ভাইরাসটার খুব তাড়াহুড়ো হয়ে গেছে। এখন সে আর 7 দিন ওয়েট করছে, 3-4 দিনের মধ্যেই যা ঝামেলা পাকাচ্ছে। আর আমাদের মানে ডাক্তারদের যারা ইমার্জেন্সিতে, চেস্ট মেডিসিন, চেস্ট ফিজিশিয়ান মেডিসিনে যারা দিচ্ছেন কমিউনিটিতে, তাদের অসুবিধা হয়ে যাচ্ছে যে তারা দেখে বলছে যে আচ্ছা ঠিক আছে, 2 দিন দেখি, 2 দিন দেখতে না দেখতেই 3 দিনের দিন সে একটা বিচ্ছিরি পরিস্থিতি হচ্ছে। And you see, as time goes on, আমাদের জনসংখ্যা দুভাগে ভাগ হয়ে যায়। দুভাগে ভাগ হবে মানে the vaccinated and the non-vaccinated। আর আমাদের মতো যারা লজিক্যালি, আমি সমালোচনা, ভ্যাকসিনের অন্যান্য অনেক সমালোচনা আছে, this is not one of them,
কিন্তু আমরা যারা এই যে সিনিয়র সিটিজেন হাই রিস্ক গ্রুপ থেকে ভ্যাকসিনেট করছি, হ্যাঁ, তো আমরা সবসময়তে তলার দিকে একটা আমাদের তলার দিকের একটাকে আমরা যে it is the younger population who will remain unprotected for some time. So that is, I think, the problem. এখন ধর এই যে আমরা সেকেন্ড ওয়েভ দেখলাম কথাটা বলছি, এখনো এই নাটক শেষ হয়নি, তবে একটু কমের দিকে। ধর জুন মাসের মিডল অফ জুনে এই সেকেন্ড ওয়েভের ধাক্কাটা মোটামুটি অনেকটা কমে যাবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি, ওই বর্ষার দিনে ইএম বাইপাসে গাড়ি চালানো, একটা গাড্ডায় পড়ার পরই ভাবতে হবে পরের গাড্ডাটা কখন আছে। গাড্ডা আছে, হ্যাঁ, ওই বর্ষার দিনে ইএম বাইপাসে যারা আমরা ঘোরাফেরা করি, আমরা একটা গাড্ডায় পড়ার পরই আমরা বুঝি আর একটা গাড্ডা আছে। So we know, but probably the third wave will be smaller than the second wave. কিন্তু তো এই এজ গ্রুপটা কমবে। আর এইবারে যে এই যে ক্লিনিক্যাল বিহেভিয়ার, ধর আমরা যখন ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার কত বছর ধরে হচ্ছে, আমাদের ঠাকুরদার সময় থেকে আছে, তার ঠাকুরদার সময় থেকে আছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। wound ইনফেকশন যখন আমরা টাইম সাইকেল অফ wound ইনফেকশন তো চেঞ্জ হয়নি, time cycle of bacterial pneumonia change. So this fellow is behaving very bizarrely. 3 মাস আগে পরে তার যে ক্লিনিক্যাল সিমটমস হচ্ছে সেটা একটু চিন্তার বিষয়। and that is why এই যে এখনো তো যে ক্যাটেগরাইজেশনটা রয়েছে যে 90% 10%, 90% বাড়িতে, 10% হসপিটালে, that is still true. But the question is, আমি লোককে ভয় দেখাতে চাই না সন্ধ্যাবেলা। You see, statistics is a double-edged sword. আমরা লোককে বলার সময় বুক ফুলিয়ে বলছি যে this problem has 2% or less than 2% mortality. কিন্তু প্রবলেম হলো mortality তো গুলো হচ্ছে হসপিটাল, লোকে মারা যাচ্ছে তো হসপিটাল। তো হসপিটালে যদি 10% ভর্তি হয় এবং তার যদি 2% মারা যায়, তাহলে mortalityটা গিয়ে দাঁড়ায় 20%. It's not 2% anymore. No. So from the point of view of যারা বেশ খানিকটা অসুস্থ হয়ে হসপিটালে আসছে এবং এই হাই অক্সিজেন হানাটানা লাগছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো ঠাট্টাইয়ার্কি করার সময় আসেনি। So it remains a serious problem. আর আমাদের যেটা প্রবলেম, it remains a very unpredictable problem. That is it. না, তাহলে আমরা যেটা দেখলাম যে ফার্স্ট ওয়েভে, মানে তোর অভিজ্ঞতা অনেক বেশি, কারণ তুই অসুস্থ মানুষদেরকে অনেক বেশি দেখছিস। ফার্স্ট ওয়েভে অ্যাভারেজ এজ যা ছিল, সেকেন্ড ওয়েভে অ্যাভারেজ এজ অফ দ্য পেশেন্টস একটু কম, তাই কি? ইয়াঙ্গার পেশেন্ট অনেক বেশি এফেক্টেড হচ্ছে। Without a doubt. আমি বাচ্চাদের এর মধ্যে একটা কোয়েশ্চেন এলো, আমি এটা একটা জাস্ট বলে নিই যে somebody was asking যে আমাদের এই ল্যাব লিকেজের এভিডেন্স কিরকম। ইন্দ্রনীল প্রশ্ন করেছে, ইন্দ্রনীল দাশগুপ্ত। ইন্দ্রনীল ল্যাব লিকেজের এভিডেন্স কিন্তু ক্রমাগত বাড়ছে। কেন বাড়ছে? কারণ দুটো, I will refer you to two things. Hopefully কাল পরশুর মধ্যে আমার একটা টক আপলোডেড হবে with references. You refer to an article by Nicholas Wade. Nicholas Wade is the New York Times science editor for the last 20 years. So in the journal of atomic scientists, ও একটা খুব দুর্দান্ত প্রায় 12-14 পাতার আর্টিকেল লিখেছে এবং সে এত ভাইরোলজি আলোচনা করেছে যে আমার ভাইরোলজির জ্ঞান বুদ্ধি তো কুলিয়ে ওঠেনি ওটা কাদম করা। আর সেকেন্ড, যার মধ্যে আমাদের কলকাতারও দুজন ইনভলভড আছে, খুব ইন্টারেস্টিং, একটা ইন্টারনেট গ্রুপ আছে, সেই ইন্টারনেট গ্রুপটার নাম হলো ড্রাস্টিক, DRASTIC। এই ড্রাস্টিক কি করেছে? এই ড্রাস্টিকের কাজই হলো, এরা কিন্তু কোথাও গিয়ে সে রাত্রিরে সে ক্লাসিফাইড ফাইল, সে লোকার ভেঙে বিক্রি অমুক করা, সে স্টিং অপারেশন করা কিচ্ছু করে। They have just worked on the evidence which is there in public domain. Research paper, literatures, everything available in the general public domain. এবং সেই ডোমেনে তুই দেখবি যে there is abundant literature
যে entire 2017-18 Wuhan was completely focused on sharpening up the spike protein to increase its cell penetration. আর যবে তো ডিসেম্বর জানুয়ারিতে ইনফেকশনটা ছড়িয়েছিল, তো ল্যান্ডসেট নেচারে আর্টিকেল বেরোতে শুরু করলো ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো, যে না 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 এটা ল্যাবের কিছু নয়, এটা ন্যাচারাল অমুক তমুক। আর মজার কথা হলো এখন আমরা দুয়ে দুয়ে চাল করছি যে যারা, একটা লোকের নাম মনে রাখবে, একটা লোকের নাম, ভদ্রলোক কিনে যায় না কিন্তু লোক নিশ্চয়ই, তার নাম হচ্ছে পিটার ড্যাজাক। পিটার ড্যাজাক যিনি 6-7টা আর্টিকেল লিখেছিলেন underlining the natural origin of SARS-CoV-2. He himself was one of the principal funders of the Wuhan experiment, linked with National Institute of Hygiene. এখন আসছে কথাটা হলো কি যে এখন জিনিসগুলো এখনো অব্দি কেউ সেই ল্যাবের মধ্যে যারা ঢুকছে ওই হু আর চাইনিজ টিম অমুক তমুক। হ্যাঁ, হু এর কাজটা হলো আমাদের ইলেকশন কমিশনের মতো তালে তাল ঠোকা। হু হচ্ছে ইন্ডিয়ার সিবিআই এর মতো, যা বলবি তাই করে দেবে। তো হু এর ব্যাপারগুলো ঠিক বিশ্বাসযোগ্য না। But yes, we will discuss it some other time. So I just refer it to two references. একটা হচ্ছে Journal of Atomic Scientists Nicholas Wade এর article, or please refer to the work of Drastic, যেটা ফেব্রুয়ারি মাসে প্রথম নিউজউইক পাবলিশ করে। আর এখন there is a lot of discussion. US Health Department এটাকে নিয়ে ডিসকাস করতে বাধ্য হয়েছে। They have discussed it. ওরা ঝেড়ে কাটতে পারছে না, কারণ বেশি দূর গেলেই আবার সেই NIH এর নামটাম চলে আসছে, একটু ঝামেলা আছে, ঝেড়ে কাটা যাচ্ছে। বল। ড্রাস্টিক নিয়ে বেশ ভালো লাগছে যে বাঙালির সেই মানে মস্তিষ্কের কাজ, মগজাস্ত্র, সে ব্যোমকেশ বক্সী, ফেলুদা, তারপরে ড্রাস্টিক, বাঙালিরাই পারে সব খুঁজে বের করতে আর কি, ডিটেকটিভ করে। সেটা গর্ব লাগছে যে বাঙালি, দুজন বাঙালি খুঁজে বার করলো। তো আমরা এটা বুঝতে পারছিলাম প্রথম থেকে। অ্যাকচুয়ালি ড্রাস্টিক গ্রুপটার মধ্যে তো আছে, অনেকেই আছে, বোধহয় মোর দ্যান 20 মেম্বার্স, কিন্তু ছেলেমেয়েরা যা কাজ করেছে ওই গ্রুপটাতে, কারণ মজার কথা বললাম না যে কেউ গিয়ে কোনো এসপিওনাজ কিছু করেনি। তারা বলছে তুমি ঘোড়ার ডিম কোথায় খুঁজছো, এই এভিডেন্স তো চোখের সামনে আছে, চোখের সামনে রয়েছে। It's all floating in the public domain. কিন্তু আমরা এগুলো সব হলিউডের অনেক সিনেমায় কিন্তু দেখেছি, সায়েন্স ফিকশনে দেখেছি, মনে আছে? একদম ঠিক, একদম মানে যেটা হয়েছে আমরা সেই ফিল্মে দেখেছিলাম, যেরকম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে। কেবল ফিল্মের কথা না, তোর নিশ্চয়ই মনে থাকবে, তুই চিন্তা কর, ধর যে সময়টা আমরা ধরে নে, আমরা সেই ইংল্যান্ডে গিয়ে কাজ করছি মিড 80s, লেট 80, ধর আমি গিয়ে কাজ করছি ওখানে 85 না 86, 87, that was the peak of the HIV pandemic, right? That's right. HIV pandemic. আর আমরা ছিলাম যখন লন্ডনে কাজ করতাম, আমরা ছিলাম নর্থ লন্ডন সেন্টার ফর HIV। তো আমাদের সমস্ত তাবড় কনসালটেন্টরা যত ওই HIV তে লাং বায়োপসি হানা তেনা এইসব হতো, তো তারা তো আর নড়ে চড়ে বসবে না, তারা আমাদের এই যাও গিয়ে, তখন দেখি আমার উপর ভালোবাসা খুব বেড়ে গেল, এই যাও গিয়ে ওখানে এইটা করে দিয়েছে। But apart from that, you see what was very interesting, কদিন আগে তুইও নিশ্চয়ই দেখেছিস, আমি যে কতশো হোয়াটসঅ্যাপ আনসার করেছি তার ঠিক নেই। এই যে লুক মন্টেনিয়ার who in 1985 or 86 was awarded the Nobel Prize for discovery of HIV virus. এই গল্পটা খুব ইন্টারেস্টিং, এটা এক মিনিট বলছি। তো HIV, এই যে ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম, এইডস যে ভাইরাস থেকে হয়, এখনো এটা নিয়ে কারো মনে ডাউট আছে। আমি অত ডিটেইলে জানি, যেটা ফলো করি। এবারে HIV বলে এরকম একটা ভাইরাস আছে, জিনিসটা গন্ডগোল পাঠায়, এবং এইটা নিয়ে তীব্র রেষারেষি শুরু হলো নিউ ইয়র্কের ল্যাবের সঙ্গে প্যারিসের ল্যাব। ওদিকে রবার্ট গেল, এদিকে লুক মন্টেনিয়ার। আর মাঝখানে একটা অদ্ভুত জিনিস হয়েছিল। হলো যে প্রথম কেসগুলো দেখা গেল তোর ইট হ্যাপেন্ড ইন দ্য
in the Western Hemisphere, in USA, in Europe, amongst the homosexual population. তারপরে তুই একটা জিনিস খেয়াল করবি যে for some absolutely unexplained reason, AIDS exploded in Africa. আফ্রিকা দাউ 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 করে আফ্রিকার মধ্যে এইডস ছড়িয়ে পড়লো, এবং সে অদ্ভুত অদ্ভুত থিওরি ছিল, বলাই ভালো। there is a possibility এই যে দুটো ল্যাব সমানে ঝগড়া করছিল, এর স্যাম্পল নিয়ে ওকে, ওর স্যাম্পল নিয়ে একে, অমুক তমুক, তো এই 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 কোনোই ঠুকাঠুকি করতে করতে there is a possibility that there was a contamination of immunization samples in Africa that went from Europe. তখন ইন্টারনেট ছিল না, তখন ড্রাস্টিক ছিল না, তখন লোকের হাতে এত রিসার্চ ছিল না। অর্থাৎ কিনা এই যে আমাদের একটা অতি উৎসাহ, এই যে ল্যাবের মধ্যে যে অ্যাগ্রেসিভ রিসার্চ, তারা কখনো কম্পিট করছে নিজেদের মধ্যে, কখনো কম্পিট করছে নেচারের সঙ্গে। ম্যান প্লেইং গড, এই ম্যান প্লেইং গড করতে করতে আমরা যে কোথায় থামতে হবে আমরা বুঝতে পারি না। সো সিমিলারলি ইউ সি দি যে লুক মন্টেনিয়ার ওই কথাটা কেন বলেছিল, কারণ লুক মন্টেনিয়ার বলেছিল না যে ভ্যাকসিন নিলে সবাই 2 বছর পর মরে যাবে, তো অ্যাটলিস্ট এই পরিস্থিতিতে যদি কাউকে কেউ অ্যাসিওরেন্স দেয় যে বাবা তুমি 2 বছর বেঁচে থাকবে, তাই যথেষ্ট আছে। তো লুক মন্টেনিয়ার কেন বলেছিল, কারণ লুক মন্টেনিয়ার হ্যাড is intellectually and actually invested in antivirals. He is not a believer in AIDS vaccine, এবং সেই কারণে তুই দেখবি যে কিছু কিছু কাজ হয়নি যে তা নয়, কিছু কিছু কাজ হয়েছিল, কিন্তু আলটিমেটলি এই সমস্ত নানান রেশারেশি ইন্টারন্যাশনাল রাইভালরির জন্য AIDS vaccine never came out. AZT বেরিয়েছিল, AZT দিয়ে যা ট্রিটমেন্ট হতো তাতে symptom it was not cured but it was suppressed, যেটা কিনা আমাদের কোভিড এর ক্ষেত্রে উল্টো হয়ে গেল। কোভিডে অনেকেই চেষ্টা করছে প্রথম দিন থেকে। অ্যাকচুয়ালি এই গল্পটা গেটস ইভেন মোর ইন্টারেস্টিং, কারণ এই গল্পের একটা থিওরি হচ্ছে, সে পরে এখন মানে এই থিওরির পর থিওরি চলবে আর কি। এখন একটা থিওরি হচ্ছে এই যে কি করে এরকম বিদ্যুৎ গতিতে ভ্যাকসিন বেরিয়েছিল, যে পসিবলি সাম ভ্যাকসিনস ওয়ার অলরেডি কেপ্ট ইন দ্য ল্যাব, স্পেশালি দি অ্যাটেনুয়েটেড ভাইরাস ভ্যাকসিন। এই যে চায়না যে সাইনোভ্যাক বার করেছে, যারা আন্তর্জাতিকভাবে খুব অ্যাওয়্যার, ইউ উইল নো যে গত পরশু থেকে পাকিস্তান ভ্যাকসিন বার করেছে পাক ভ্যাক। সো পাক ভ্যাক, হ্যাঁ পাক it is actually a Sinovac being manufactured in Pakistan. That's right. মানে জাস্ট এই যে attenuated virus vaccine গুলো, এটা was probably already there. মানে গত 5 বছর ধরে ওদের কাছে রাখা ছিল নাকি, মানে এই আইডিয়াটা কি মানে ভ্যাকসিন তৈরি করতে হবে, this idea was there. আমাদের এর মতো ফায়ার এক্সটিংগুইশার এর মতো, হ্যাঁ আগুন লাগবে জেনে আগে থেকে হসপিটালে ফায়ার ডিপার্টমেন্ট এসে জ্বালায় না, আগুন জ্বাললে কি করবে, আগুন জ্বললে কি করবে, এক্সটিংগুইশার রাখা আছে। তো ওরাও কিছু কিছু এক্সটিংগুইশার রেখে দিচ্ছিল, তো সেগুলোই পরবর্তীকালে আর কি ফুল ফ্লেজেড ভ্যাকসিন হয়ে হয়তো দেখা দিবে। রাইট, বল। এবার বল, যেটা আমাদের আজকে মেইন আলোচনার বিষয়, যে ক্রিটিক্যাল কেয়ার, যে ক্রিটিক্যাল কেয়ারে কিছু মানুষকে যেতে হচ্ছে, কিছু মানুষকে যেতে হচ্ছে না, সেটার কারণটা কি? তো একদিক একটা হচ্ছে কারণটা কি, আর এটা হচ্ছে যে ওখানে গেলে কিভাবে মানে টিম ওয়ার্ক করে এই ক্রিটিক্যাল কেয়ারের ম্যানেজমেন্টটা হচ্ছে। সাধারণ মানুষ তো ক্রিটিক্যাল কেয়ারে ঢুকতে পারছে না, তারা আমাদের মুখ থেকে শুনুক যে তারা কিভাবে। Very true, absolutely. This is a very good question. দেখুন, আপাতত আপনারা আমাদের সবাইরই তো অভিজ্ঞতা আছে যে আমরা কেউ ধরুন কোনো ট্রিটমেন্ট, অপারেশন, ইনফেকশন, যে কোনো প্রসিডিয়ারের জন্য আমরা হাসপাতালে গেছি, যতক্ষণ 1 নম্বর পেশেন্ট স্টেবল থাকে, 2 নম্বর যতক্ষণ আইদার সেই প্রবলেম বা প্রসিডিয়ার, অপারেশন বা প্রসিডিয়ার খুব একটা জটিল, একটা খুব বিরাট মানে হই হুল্লোড় করার মতো কিছু না হয়, ততক্ষণ আমরা তাকে ক্রিটিক্যাল কেয়ার মানে কি হায়ার লেভেল অফ লুকিং আফটার। একটা পেশেন্ট, তার কাছে একটা নার্স থাকবে, পেশেন্টের সমস্ত ডিটেলস, নারী নক্ষত্র, এই যে আমি ভালো আছি, আমি ভালো আছির কথাটা মানে কি, আপনি কি করে বুঝছেন যে আমি বেঁচে আছি, আমি এখনো মরে যাইনি?
অবভিয়াসলি আমি মরে যাইনি, কেন এখনো আমাকে সেই অমুক দিয়ে সাদা কাপড় দিয়ে মোড়া হয়নি, এ করা হয়নি, সে হলে হয়তো জানা যাবে, কিন্তু এখন আমি বেঁচে আছি কারণ উই অ্যাপিয়ার টু বি অ্যালাইভ। আমি যখন একটা পেশেন্টকে জেনারেল ওয়ার্ডে রাখি, ধরুন কারো একটা আধ ঘন্টা এর একটা অপারেশন হয়েছে, অল্প বিস্তর হয়েছে, তাকে আমি একটা চোখে দেখলাম পেশেন্টটা ভালো আছে, 3-4 ঘন্টা 5 ঘন্টা অন্তর অন্তর ব্লাড প্রেশার টেম্পারেচার চেক করলাম, আই এম হ্যাপি দ্য পেশেন্ট ইজ ওয়েল। কিন্তু আইদার যখন আমাদের প্রসিজিয়ারটা খুব গুরুতর হয়ে দাঁড়ায়, কারো একটা লম্বা অপারেশন হয়েছে, ক্যান্সার হোক, হার্ট হোক, ইনজুরি হোক, ট্রমা, এনিথিং লাইক দ্যাট, ওর তার অসুখটা ভয়ানক গুরুতর, ব্যাড সেপসিস, সিভিয়ার ইনফেকশন, গুরুতর অসুখ হলে কি হচ্ছে, কোভিডে কি হচ্ছে, কোভিডের ধাক্কাটা কার গায়ে গিয়ে লাগছে? কোভিডের ধাক্কাটা গিয়ে লাগছে আমাদের শ্বাস প্রশ্বাস। Why is COVID so infective? কোভিড ইজ ভেরি ইনফেক্টিভ, কারণ ওটা তো কন্ট্যাক্টে আসে না, ওটা ব্রিদিং এ আসছে, হাওয়াতে আসছে। আর আমাকে আপনাকে যখন প্রকৃতি ডিজাইন করেছে, when God or nature designed us, তাকে তো আমার শরীরের একমাত্র অংশ that is open to the environment is the respiratory tract. বাকি সবকিছু তো ভগবান চামড়া দিয়ে, হাড় দিয়ে সিল করে। সুতরাং সহজে ঢুকে পড়ে যখন সে আমার শ্বাস প্রশ্বাসের সিস্টেমটাকে কবজা করে ফেলছে, ড্যামেজ করছে, তখন আই ক্যানট ব্রিথ, আই ক্যানট আমার অক্সিজেনেশনটা ঠিক করে হচ্ছে। এবং এই ঝামেলাটা 2 দিন 3 দিন 4 দিন থাকলে পরে আমার জেনারেল হেলথ, আমার হার্টের কন্ডিশন, আমার ব্লাড প্রেশার, আমার কিডনির উপরে চাপ, আমার লিভারের উপর চাপ, সেই অবস্থায় যখন কেউ গিয়ে পড়ছে, তাকে তখন আমাদের ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে গিয়ে প্রথম কাজ হলো ক্লোজ লুকিং আফটার। হ্যাঁ, তাকে কেবল পাশ দিয়ে একবার হেঁটে বেরিয়ে গেলাম, 6 ঘন্টা একবার করে চোখ দিয়ে ভালো আছেন তো বলে চলে গেলাম, দ্যাট ইজ নট এনাফ। তাকে একজন নার্সিং সিস্টার, অ্যাটেন্ডেন্টের চোখে চোখে থাকতে হবে। আমরা কেবল নাড়ি ধরে, হার্ট ধরে প্যাক করে ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট দিয়ে করলে হবে না, একেবারে আমাদের চোখের সামনে মিনিট টু মিনিট ডিসপ্লেতে থাকতে হবে। এরপরে যদি আপনারা একমো ফিল্মটা দেখেন, দেখতে পাবেন সেখানে যে তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস, অক্সিজেন স্যাচুরেশন, ইউরিন আউটপুট, শরীরের যা যা ভাইটাল প্যারামিটার, এভরি ভাইটাল প্যারামিটার, ভাবছি দেখে মনে হচ্ছে ভালো আছে, এই জিনিসের কোনো জায়গা নেই, একেবারে চোখের সামনে আমার সেই ডেটা থাকতে হবে যে এভরিথিং ইজ দেয়ার। ব্লাড প্রেশার কমছে কি বাড়ছে, এটা আমি 20 মিনিট 8 ঘন্টা পরে জানলে চলবে না, আমাকে এই মুহূর্তে জানতে হবে যে ব্লাড প্রেশার ছিল 120 হয়ে গেছে 80। সেটা কি করে জানবো? কারণ মনিটরে দেখাচ্ছে। সো দুটো জিনিস ইম্পর্টেন্ট, আমরা কত ক্লোজলি পেশেন্টকে দেখছি, ডাক্তার দেখছে, নার্সেস দেখছে, কেয়ারাররা দেখছে, আর পেশেন্টের প্রত্যেকটা প্যারামিটার ইজ এফেক্টিভলি মনিটর। কারণ একজন সেইভাবে অসুস্থ মানুষ, ধরুন তার হঠাৎ করে ব্লাড প্রেশারটা পড়ে গেছে, কিংবা আমার অক্সিজেন তো মোটামুটি 90-95% ছিল, হঠাৎ করে আমার লাংসটা আরো বেশি খারাপ হচ্ছে, অক্সিজেনেশনটা নেমে এসছে 80-85%, এটা তো আমাকে তখনই জানতে হবে, রাইট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এই ঘটনাটা হয়েছে সকাল 11টায়, আমি জানতে পারলাম বিকেল 4টে, দ্যাট ইজ নট এনাফ। ওয়াই নট? কারণ সেই সময়ের মধ্যে আমার শরীরের প্রত্যেকটা সেল ইজ ডিপেন্ডেন্ট অন অক্সিজেনেশন। তাহলে দেখা যাবে যে আমার আরো অনেক 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 সেকেন্ডারি ড্যামেজ, সাইড এফেক্ট হয়ে গেছে, and then it will be too late to fight it. সুতরাং ক্রিটিক্যাল কেয়ার ইজ অ্যাবাউট মনিটরিং অ্যান্ড লুকিং আফটার। এইখানে আমাদের ডাক্তারদের একটা অসুবিধার জায়গা হলো যে এতদিন ধরে, ধরো এই যে আমি গৌতম, আমরা জবের থেকে ট্রেনিং নিয়েছি, ডাক্তারি করেছি, আমাদের রিফ্লেক্সটা কি? হ্যাঁ, আমরা যখন হার্ট সার্জারিতে অপারেশন করি, মাঝে মধ্যে একটা লম্বা চওড়া জটিল অপারেশন হয়, আমি হাসপাতালে 3 দিন এক নাগাড়ে আইসিইউতে ছিলাম, বহুবার। তো আমাদের রিফ্লেক্সটা কি? কেসটা, পরিস্থিতিটা খারাপ, মানুষটা বেশি অসুস্থ, আমি একেবারে টুল নিয়ে বেড সাইডে বসে মনিটর করে, the worse the problem, you are nearer the patient. এইখানে আমাদের সেই রিফ্লেক্সটা ভেঙে গেল। কারণ এখন কি হলো, বিকজ অফ ইনফেক্টিভিটি and all that,
the healthcare worker, doctor, nurse, etc., they have moved away from those. আমরা পিপিটিপি পরে যাচ্ছি করছি, কিন্তু সেই যে পেশেন্টটার একেবারে হাতে হাত দিয়ে নাড়ি টিপে তার চোখে চোখ রেখে আপনি 3 দিন ক্রিটিক্যাল কেয়ারে বসে আছেন, আমাদের সেই বিদ্যে বুদ্ধি, সেই রিফ্লেক্সটা ইজ নট ওয়ার্কিং দিস টাইম। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি অতটা পিপিই পড়ার খুব একটা দরকার হয় না, বিকজ দিস ইজ নট আ কন্টেজিয়াস ডিজিজ। এই পিপিই পড়ার অভ্যাসটা এসছে ইবোলা ভাইরাসের থেকে, বিকজ ইবোলা স্প্রেডস বাই ফিজিক্যাল কন্ট্যাক্ট। তো আমরা ধর আমি দিনে 2 বার 3 বার যাই এই এরিয়াতে রাউন্ড দিতে, বা আমরা N95 মাস্ক পরি আর জেনারেল ওটিপিএস, আর সিস্টার টিস্টারদের আমরা গ্র্যাজুয়ালি চেষ্টা করছি ওই ডিসপোজেবল সার্জিক্যাল। কারণ পিপি দুটো অসুবিধা আছে, একটা হচ্ছে স্লোজ ডাউন মুভমেন্ট, এই যে লোকে নানান রকম ড্রিপ লাইন এটসেট্রা ধরে 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 খুঁটিয়ে ম্যানেজ করে, ইট স্লোজ ডাউন মুভমেন্ট। And second problem হচ্ছে এই যে অল্প বয়সী ছেলে মেয়েগুলো লড়ে যাচ্ছে, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা করে 10 ঘন্টা করে 8 ঘন্টা করে শিফট করে, 6 to 8 hours এ শিফট করে। ইউ ক্যানট ইমাজিন যে অ্যামাউন্ট অফ সোয়েট হয়। আমি আজ অব্দি দিনে আমি কোভিড পেশেন্টের অপারেশন করেছি অ্যাবাউট 4 times। I have handled COVID lungs. একটা কোভিড লাংস হাতে দিলে মনে হবে একটা থান হিট হাতে আছে। লাংস নর্মালি সফট, ইউ ক্যান কম্প্রেস ইট। একটা কোভিড লাংস যদি কখনো হাতে ধরার কারো দুর্ভাগ্য হয়, দেখবেন যেন মনে হবে সলিড একটা ইমেজ হয়ে গেছে। তো আমি নিজে পারি না পিপি পরে অপারেশন করতে, আর কিডনিতে লোকে প্রচন্ড ঘামে। আমি গত হেলথ কেয়ার ওয়ার্কার যে কিডনি স্টোন হবে 6 মাস বাদে, I hate to হবে, I'm sure অনেকের এই ছেলেমেয়েগুলো যে কি ডিহাইড্রেটেড হয়ে পড়ছে 6 ঘন্টা ডিউটি করে, এদিকে এসি চলছে, সব চলছে, ঘরের টেম্পারেচার 23 ডিগ্রি, কিন্তু your body surface temperature will be 27, 28, 30 degrees. আর by the time they take off the PPE, ছেলেমেয়েগুলো ফুল করে দেয়। ওই জন্য এমনি তুই দেখেছিস অনেক সময় আমরা এক্সটেন্ডেড ডিউটি, ডাবল ডিউটি, কেউ রেস্ট নিয়ে আবার সেকেন্ড শিফট করতে হলো। পিপি জায়গায় কোনো মানে অ্যাটলিস্ট আই ডোন্ট অ্যালাউ ডাবল ডিউটি এত, কারণ লোকে ফিজিক্যালি পারবে না, রিল্যাক্স করে। এখানে তোর এই আলোচনাটায় অনেক মানুষ, ডাক্তাররাও জানতে পারলে। আজকেই সকালে আমাকে আমাদের মেডিকেল কলেজের সিনিয়র দাদা শুভসাচী সেন ফোন করেছিলেন জামশেদপুর থেকে, বলছিলেন যে গৌতম সত্যি কি পিপি পড়ার দরকার আছে? তার কারণ হচ্ছে যে এই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে যে রেগুলার পেশেন্টদেরকে দেখছি সেখানে N95 মাস্কই যথেষ্ট। এখানে আমরা যে ইনফেক্টেড পেশেন্টকে অপারেশন করছি সেখানে হয়তো পিপি পড়া দরকার আছে। এই ঝামেলা কারা করে জানিস তো? ঝামেলা করে এই যে ধর পিপি বা স্প্রেড বাই কন্ট্যাক্ট, এই ব্যাপারটা there needs to be a clear cut solid guidelines। তাতে কি হবে, ধর আই এগ্রি, আমরা যখন আমি বলছি কাউকে আমরা ইনকিউবেট করছি, ট্রেকিওস্টমি করছি, you are absolutely near highest level of COVID exposure হচ্ছে during respiratory procedure, when we intubate, when we go to do a tracheostomy। ধর তুই একজনের অপারেশন করছিস, অ্যাকচুয়ালি তোর থেকে তোর অ্যানেস্থেটিস্টের এক্সপোজার অনেক বেশি, কারণ ও যদি জিএতে করে ও বেচারা তো কমপ্লিটলি এক্সপোজ টু দ্য এয়ার। তো সে যদি একেবারে শিল্ডিং করে কেয়ারফুলি করছে, ঠিক আছে। দুটো জিনিস, একটা হচ্ছে the flow rate or the contact spread from the COVID virus is insignificant। তো এইটা এখন কেউ ঝেড়ে কাটছে না, কারণ ঝেড়ে কাটলে এই স্টেরিলাইজেশনের ব্যবসাটা অনেক কমে যাবে। হ্যাঁ, লোকে যে দিনে 4 বার গায়ে মারছে, হাতে মারছে, সাবান মারছে, পরিষ্কার পরিচ্ছন্নতা তো সবসময় ঠিক ভালো। কোভিড হোক, নন কোভিড হোক, হ্যাঁ কোভিড হোক, কলেরা হোক, পেট ব্যথা হোক, যাই হোক, চামড়ায় দাগ হোক, পরিচ্ছন্নতা সবসময় ঠিক হবে। তো এই যে দরজার হ্যান্ডেলকে দিনে 25 বার, কিন্তু অসুবিধা হচ্ছে কোথায়, যে এগুলো এই যে রেমডেসিভির নিয়ে যে একটা ডাইরেক্টিভ ছিল, এই ডাইরেক্টিভটা আপডেট করতে এর থেকে গাইডলাইন্স থেকে ইন্ডিয়াতে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপে 6 মাস করে সময় খরচা হচ্ছে।
তো এই ব্যাপারগুলো আরেকটা যেটা মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে, দেখ আমি তুই এগুলোতে চোখ না দিয়ে পারি না, সেটা হচ্ছে এই যে যারা মারা যাচ্ছে, ডেড বডি ডিসপ্লে, লোকেরা কাছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। যেরকম ডাক্তার পেশেন্টের কাছে যাওয়াটা হ্যাজ বিকাম মিটার। আগে বললাম না, আমরা টুল নিয়ে বসে আছি 3 দিন ধরে পেশেন্টের পাশে, এখানে সেখানে একটা ইতস্তত ভাব, আমরা মিটার প্রক্সিমিটি করছি। আর আমাদের থেকেও তো যে মানুষ, ঠিক আছে মৃত্যু অবধারিত, মানুষ জন্মালে তাকে যেতেই হবে। আজ অব্দি আমার কারোর সঙ্গে আলাপ হয়নি যার আইদার বয়স কমছে বা যার পরিবারের মৃত্যু হয়, কারো হয়। কিন্তু at the closing stage of one's life, মানুষের যে সামাজিক কনসার্ন, ফ্যামিলির মধ্যে যে কনসার্ন, হ্যাঁ, আমরা এই জিনিসগুলো সম্বন্ধে একটু ক্ল্যারিটি না আনলে কি হচ্ছে যে এই জিনিসগুলোতে কিন্তু মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি করছে, এবং এটা বড় পেইনফুল। মানে আমরা যে কতশো কেস দেখেছি যেখানে হাজবেন্ড, যেখানে ধর কলকাতাতে বহু এলাকা আছে, বয়স্ক স্বামী স্ত্রী থাকতেন, ছেলেমেয়েরা পায়, দুজনেই ভর্তি হয়ে গেছে। তার বাইরে থেকে ছেলেমেয়েরা দেখতে এসছে, না বাবাকে দেখতে পাচ্ছে না মাকে দেখতে পাচ্ছে। তারপরে ধর আমাদের একমো ওয়ার্ড এটসেট্রাতে আমরা ধীরে ধীরে করেছি যে তারা এভরি ডে বা সামটাইমস অল্টারনেট ডে করে ওরা আসে, কাছ থেকে দাঁড়িয়ে দেখে, তারপর যেমনি তারা ভেন্টিলেটর থেকে বেরোয় ওই ট্যাপ ফ্যানের মারফতে কথা বলে। বাট আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ রিজলভ দ্য প্রবলেম ইয়েট। আর একটা মানুষ যখন তার প্রিয়জনকে হারায়, তখন সবাইকে আমরা ওই ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন সবাইকে দোকান খামন করে দিচ্ছে, চাদর দিয়ে দড়ি দিয়ে মুড়ে টুড়ে একটা জীবনের শেষ আসবে, জীবনের শেষ অবধারিত। কিন্তু জীবনের শেষে আমরা গণ আন্দোলনের মতো কোভিডটাকে একটা গণ মৃত্যুর হারে ছেড়ে দিয়েছি। এটাই খুব বেদনার, কোনো ডিগনিটি রইল না, তাই না? মানে এই যে আমরা কত অ্যাজিউম করে নিচ্ছি যে যেখানে আমরা একটা কনভেয়ার বেল্টে পেশেন্টরা হাসপাতালে ঢুকছে, আর একটা আনএমপ্যাথেটিক অটোমেটেড ওয়েতে আমরা বললাম হ্যাঁ আজকে এই হাসপাতালে এতগুলো একজন মারা গেছেন, এবং ইটস নট রাইট হোয়াট উই আর ডুইং নাও। এটাতে আমাদের অনেক সংবেদনশীল হয়ে চিন্তা ভাবনা করে এই প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড ওয়েভে করা হয়নি। কেন করা হয়নি? কারণ সত্যি কথা বলতে লোকে যা ধাক্কা খেয়েছে সেকেন্ড ওয়েভে, মানে হাসপাতালরা যা ধাক্কা খেয়েছে, মানে প্রায় লোকে একদিন 1 থেকে 300 বেড নাম্বার দিচ্ছে, পরের দিন দেখলো 50টা বেশি পেশেন্ট ভর্তি হয়ে বসে আছে। সত্যি কথা ফ্র্যাঙ্কলি বেসামাল অবস্থা ছিল, একেবারে বেসামাল অবস্থা ছিল। বাট এখন যদি আমরা একটু হাঁপ ছেড়ে হাঁপ নেবার সময় পাই, তাহলে এই সময়ের মধ্যে আমাদের এই প্রসেস গুলো, জীবনে জন্ম মৃত্যু আছে আনঅ্যাভয়েডেবল, কিন্তু the process of medicine, the process of treatment, the process of death has to be a humane experience. তো দেখ, আমরা মৃত্যু নিয়ে আলোচনা করলাম, সিরিয়াস অসুখ নিয়ে আলোচনা করলাম, কিন্তু এটাও তো সত্যি যে মেজরিটি অফ দ্য পেশেন্ট যারা ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি হচ্ছে বা যাদের একমো লাগছে, একমোর কথাটা আমরা এক্ষুনি আলোচনা করছি না, কারণ দর্শকদেরকে জানাই আমাদের আলোচনা শেষ হলেই আমরা একমোর উপর একটা ফিল্ম দেখাবো, যেটা ডক্টর কুণাল সরকার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের তার সমস্ত কলিগদেরকে নিয়ে একটা খুব সুন্দর ফিল্ম তৈরি করেছেন, 20-22 মিনিটের ফিল্ম। আপনারা সবাই দেখবেন এবং আপনাদের মনের অনেক যে প্রশ্ন আছে, একমো জিনিসটা কি করা হয়, খুব সুন্দরভাবে বাংলায় বোঝানো হয়েছে, যে জন্য আমরা এই আলোচনা শেষ হয়ে ফিল্মটা সবাই মিলে দেখবো। কিন্তু কুণাল বল, এই যে এত মানুষ ভালো হয়ে যাচ্ছে, মারা তো যাচ্ছে মাইনরিটি, মেজরিটি তো ভালো হয়ে যাচ্ছে, সেই ভালো হবার পেছনে ক্রিটিক্যাল কেয়ারের অবদান এবং টিম, এই যে তোর যে টিম, যে ডাক্তারের সাথে নার্স, পারফিউশনিস্ট, অ্যানেস্থেটিস্ট, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা একটুখানি আমাদেরকে বুঝিয়ে বল, যাতে তোরা ভালো করে। I think every word that you say is true. মানে তুই যে প্রতিটা শব্দ বন্ধ এখানে শব্দ চয়ন করলি, প্রতিটা
এখন দেখ আমাদের কি হয়েছিল জানিস তো, আমাদেরও ডাক্তারদেরও মাঝে মধ্যে দু একটা অসুখ হয়, তো তো ডাক্তাররা আমরা মানে আমার কোভিডের যেটুকু সামান্য অভিজ্ঞতা হলো, যে আমরা কি হয়েছিলাম, আমরা সবাই স্পেশালাইজড হয়ে গেছিলাম। যে লোকটা হাতের চিকিৎসা করে, হাতেরও 5টা স্পেশালিস্ট ছিল, বুড়ো আঙুল, করে আঙুল, এই আঙুল, 5 fingers had 5 specialists. তো এই ধাক্কাটা, this was a public health problem and this was a community health problem. তো এইখানে যতক্ষণ না আমাদের কাছে এই ডিজিজ প্রসেসটা আরো পরিষ্কার হচ্ছে, এখানে আমাদের একাধারে হলো হায়ারার্কি অফ ডক্টর। আমরা 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 এখন হাসপাতালে, ধর আমি যদি গাড়ি চাপা পড়ি, পরের দিন কাগজে বেরোবে একজন প্রৌঢ় গাড়ি চাপা পড়ে মারা গেছে, তাই তো? আমরা হচ্ছে প্রৌঢ়ের দল। তো আমরা প্রৌঢ়রা হয়তো জিনিসটাকে দেখেছি, প্রিন্সিপাল ম্যানেজ করেছি, অ্যাডভাইস করেছি, মাঝে মধ্যে রাউন্ড করেছি। প্রথমত এই যুদ্ধটা হচ্ছে দ্য ফাইট অফ দ্য ইয়াংস্টার্স। আজকে এই যে আমরা কথায় কথায় বলি না, হ্যাঁ, আমি হাসপাতাল থেকে বেরোবার আগে দিনে প্রায় মনে করি ওই যে অল্প বয়সী ছেলে মেয়েগুলো কাজ করে যাচ্ছে, ওদের আমি মানে হাতে করে না পারলেও মনে মনে অন্তত দুবার করে প্রণাম করি। আমি সত্যি কথা বলছি, দেখ আমি তুই আমাদের জীবনে আমরা তো সবসময় বলি আমাদের দিন ওই রকম ছিল, আমরা এক একজন এক একটা সেই যাকে বলে পকেট বুক ভার্সন অফ বিবেকানন্দ ছিলাম। মানে ছেলে মেয়েদের আমরা বলি না আমরা কি ভালো ছিলাম, হ্যাঁ একেবারে কান দিয়ে মুখ বেরোতো। আমার মনে হয় সব ডাহা মিথ্যে কথা। এই প্রজন্মের ছেলেমেয়েরা যে কাজকর্ম করবে, আমি কয়েকজনকে দেখেছি যারা নিজের থেকে কাজ করতে এসছে, দে হ্যাভ নট ইভেন পাস্ট এমবিবিএস। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের তুই জলাঞ্জলি দে, কেউ গাইনি করছে, কেউ আমাদের এন্টায়ার ডিএনবি গ্রুপ, কেউ অর্থোপেডিক্স করছে, কেউ কার্ডিওলজি করছে। এদের যে পরিশ্রম, এদের যেভাবে এরা কাজ করবে, ফার্স্ট অফ অল হায়ারার্কি ওয়াজ ব্রোকেন, লোক চাই। সেকেন্ডলি হচ্ছে এই যে আমাদের মধ্যে একটা স্পেশালিটি। আমি প্রথম যখন কোভিড নিয়ে একটু বলতে শুরু করলাম, যাই হোক, তো আমার তুই জানিস আমি একটু বকবকে লোক, বক করার আমার বদল বেশ আছে। তো লোকে বললো আরে হার্টের ডাক্তার কোভিড নিয়ে বলবে। তাই বললাম যে পাশের বাড়িতে যখন আগুন লাগে তো আগুনে জল দিতে কি গ্র্যাজুয়েট হতে হয়? না, আপনি তো সেই রকম করছেন। এরপর বলবেন যে যদি ব্রাহ্মণ না হও বাড়িতে জল ঢালতে দাও। তো this has in one stroke আমাদের মধ্যে যে একটা ফলস আভিজাত্য ছিল, কেউ আমরা একটা সুপার স্পেশালিস্ট, কেউ সুপার উমুক, কেউ সুপার টুমুক, ওই সব সুপার টুপার গুলোকে একদম ঘেটে ঘন্ট করে দিচ্ছে। This is a problem of people, this is a problem of community. আর আমাদের মধ্যে এই যে বয়সের ব্যবধান, হ্যাঁ, আমরা যে পান্ডামো করতাম এই ইয়াং ডাক্তার, আরে আমি তোকে বলছি আই হ্যাভ ভিজিটেড মেনি গভর্নমেন্ট হসপিটালস, হ্যাঁ মেনি গভর্নমেন্ট হসপিটালস। আমাদের মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ড আমি দেখেছি। আমি তোকে বলছি এই যে সিস্টার, নার্স, ডক্টর, প্রথম যে ব্যবধানটা কোভিড আমাদের চোখের সামনে ভেঙে দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে একটা বয়সের যে একটা অভিজ্ঞতা বা বয়সে, বা আমরা সেই স্বর্ণযুগের বাংলা গানের মতো আমরা সেই স্বর্ণযুগে করতাম। স্বর্ণযুগটা এখন টুডে ইজ দ্য গোল্ডেন এজ। এই ছেলে মেয়েগুলোকে যদি দেখিস যেভাবে এরা কাজ করছে, আই থিঙ্ক আমি তো দিনে ওদের 3 বার করে নমস্কার করি। সো ফার্স্ট অফ অল ইররেসপেক্টিভ অফ হায়ারার্কি, সিনিয়রিটি আর এভরিথিং, এই যে আমরা নিজেদের ভাগ করেছি, কেউ ইনফেক্টিভ ডিজিজ, কেউ চেস্ট, কেউ হার্ট, কেউ অমুক তমুক, আমাদের উই হ্যাভ টু হ্যাভ অল দ্য স্পেশালিটিস এট আ গো। কখনো অ্যান্টিবায়োটিক আলোচনা করতে হচ্ছে, কখনো লিভার ফাংশন নিয়ে কথা হচ্ছে, কখনো কার পায়ে ক্লট হলো সেখানে ভ্যাসকুলার সার্জনকে লাগবে, কখনো মনে হলো কার সেরিব্রাল প্রবলেম হয়েছে তখন আমাদের নিউরোলজিস্টকে লাগছে। সো দিস ইজ আ প্রবলেম ইন টোটালিটি। যখন আমার মনে হয় বাই দ্য টাইম, ওই যে বলে না গানের গতটা বুঝতে হয়, এই সেতারের রাগের গতটা যখন আমরা ধরতে পারবো, বাই দ্য টাইম ধরতে ধরতে এই ঝামেলাটা অনেকটা এন্ডেমিক। কিন্তু যেভাবে আই থিঙ্ক অ্যাডমারেবল, মানে ইউ সি দ্য ইয়াংস্টার্স, দ্য নার্সেস, ফিজিওথেরাপিস্ট, আমাদের ছেলে মেয়ে যেগুলো ফিজিওথেরাপি, আমাদের 100টার উপরে ফিজিওথেরাপিস্ট আছে, 100 জনের উপরে।
তো আমি এরপর ওদের ঠাট্টা করে আমি বলি ফিজিওথেরাপিস্টরা অনেক, কেউ আমার উপর রাগ করবেন না, ফিজিওথেরাপিতে অনেক অল্প বয়সী মেয়েরা ফিজিওথেরাপি করতে আসে। আচ্ছা, আজকাল মেয়েরা আবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন। এক একজন মেয়ের কারো তুই দেখবি 40 কিলোর উপরে ওজন নেই, আর তারা ফিজিওথেরাপি দিচ্ছে একটা 95 কিলো 100 কিলো মানুষকে। ওই ছেলে মেয়েগুলোর যা পরিশ্রম, হ্যাঁ, আর ওরা কেউ দম্বাল লোক না। আমি একজনকে বলছি, আরে তুমি করছো কি, তোমার তো হাড়গোড় ভেঙে যাবে। এই যে প্রো নেই, হ্যাঁ, একমোতে যে প্রো, একমো বা রেসপিরেটরি কেয়ারে যে প্রো নেই, মানে তুমি চিন্তা করো হ্যাঁ, একজনের 105 কিলো ওজন, একটা 105 কিলো ওজনের লোককে দুজন, একজনের ওজন হচ্ছে 30 কিলো, একজনের ওজন হচ্ছে 35 কিলো, দুজনে মিলে তাকে দিনে 2-3 বার করে তাকে প্রণ করবে, তাও ওরা করছে। we are giving them more help। হ্যাঁ, তো এখন আমরা ওই রোগা রোগা ছেলে মেয়েগুলোর সঙ্গে ইচ্ছে করে বডি ওয়েট ম্যাচিং করে কিছু সন্ধ্যাঘন্টা ছেলেদের রাখতে হয়। ইটস এ ফিজিক্যাল ইস্যু। এরা পেরেও, কিন্তু এরা কেউ দমবার পাত্র না, কেউ ছাড়বে না, করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, লড়ে যাচ্ছে। So it's a total across age, across hierarchy and across specialities। এটা আমাদের শিক্ষাও। আমি এই যে 25 বছর ধরে কলকাতায় কাজ করছি, কি তার আগে 11-12 বছর ইংল্যান্ডে কাজ করছি। এই যে বললাম না, আমাদের যুগটা স্বর্ণ যুগ, এর চাইতে বেশি ভাঙাবাজি কোনোদিন ছিল না। তো যদি কালকেও মরে যাই, তো এই আনন্দটা নিয়ে বলবো যে we have seen the golden era in front of our eyes। না, তোর আলোচনার থেকে দুটো বিষয় আমার খুব ভালো লাগলো, মানে উঠে এলো আর কি, যেগুলো আগের এপিসোডগুলোতে আমরা আলোচনা করিনি। একটা হচ্ছে দেখ, এটা একটা নতুন অসুখ, ঠিক আছে, এই অসুখটার বয়স 1.5 বছর। তাহলে একজন যে 25 বছরের ডাক্তার, সেও 1.5 বছরের অভিজ্ঞতা, 60 বছরের ডাক্তারের 1.5 বছরের অভিজ্ঞতা, তাই না? সে যতটা পড়াশোনা করেছে, মানে আমাদের সময় হ্যারিসন এটা লেখা ছিল না, বুঝতে পেরেছিস তো? তো আমাদের এই যে বয়সের ব্যাপারটা যে চলে গেল, তুই যতটা 1.5 বছরে পড়াশোনা করছিস, একটা এমবিবিএস ডাক্তারও ততটা পড়াশোনা করছে। আরেকটা ব্যাপার, অনেকে আমরা ছোটবেলায় প্রশ্ন করতাম যে তুই সার্জেন হবি, তা তোর মানে অন্য সাবজেক্ট গুলো জানার দরকার কি আছে? ভাবিস না, আমরা অনেকে ভাবতাম যে আমি গাইনোকোলজিস্ট হবো, তুই সার্জেন হবি, সঞ্জয় চ্যাটার্জি মেডিসিন পড়বে। কিন্তু এই যে আমাদের এমবিবিএস পড়া, যে সবকটা সাবজেক্ট পড়া, সেটা কিন্তু যে কত জরুরি আজকে আমাদেরকে চোখ খুলে দিয়েছে, বল? যে একটা মাল্টি ডিসিপ্লিন, সবকিছু জানতে হবে। এবং এই যে একজন স্পেশালিস্ট থেকে যে অর্ডিনারি স্টেজে নেমে আসা, এই যে আমাদেরকে আকাশে যারা আমরা উঠে গেছিলাম, তাদেরকে মাটিতে জমিতে নামিয়ে এনেছে কোভিড। এই দুটো কিন্তু ভীষণভাবে দেখা গেছে। আর ইয়াঙ্গার জেনারেশনকে আমরা সত্যি স্যালুট করি যে তাদের এই যে কাজ বাধ্য হয়ে তো কেউ করছে না, স্বেচ্ছায় করছে। আমি অনেক বয়স্ক ডাক্তারকে যে জানি, তারা ভলেন্টারিলি কাজ করছেন না। যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, গত 1.5-2 বছরে তারা কাজ করছেন না, তারা ভয় পাচ্ছেন। ঠিক আছে, ভয় পেতেই পারে, কিন্তু ইয়াঙ্গার জেনারেশন, যেভাবে তুই এক্সাম্পলস দিলি, খালি ডাক্তার নয়, নার্সরা, ফিজিওথেরাপিস্ট এগিয়ে এসছে সারা পৃথিবীতে। সেজন্য আমাদের থালা বাজিয়ে বা মোমবাতি জ্বালিয়ে তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমাদের প্রত্যেকটা পেশেন্টের হৃদয়ের মধ্যে থেকে সেই ধন্যবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং সব পেশেন্টরা চেম্বার থেকে বেরোনোর সময় বলে, ডাক্তারবাবু, আপনারা তো এতটা ঝুঁকি নিয়ে রোগী দেখছেন, আপনিও সাবধানে থাকবেন, আপনার কিছু অসুবিধা হলে অনেক লোকে ক্ষতিগ্রস্ত হবে। সেই যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, আই থিঙ্ক এটা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। তবে আমার মনে হয় যে অনেক অনেক প্লেজেন্ট হয়ে গেছে কোভিড এর মধ্যে, কেন মানুষ বুঝতে পেরেছে। আজকে তো কোভিড আসার আগে যে পাথরের আঘাত খেয়ে আমাদের যে ছোট ভাই এমএমএস মেডিকেল কলেজে আহত হয়েছিলেন, সেটা কোভিড এর আগে। তখন কিন্তু এই কোভিড এর মধ্যে কত মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু প্রতিটা পেশেন্ট রিয়েলাইজ করছে যে কিভাবে হেলথ ওয়ার্কাররা ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই কোভিড মহামারীর মোকাবেলা করছে, তাই না?
তো আমি সব শেষে তোর কাছে, আমাদের সময় মোটামুটি শেষ হয়ে আসছে, আমি শেষে জানতে চাইবো যে তুই ইন্টেনসিভ কেয়ার ইউনিট নিয়ে বলেছিস, ইন্টেনসিভ কেয়ার ইউনিট নিয়ে তুই বলেছিস যে অনেক অনেক মানুষ একসঙ্গে কাজ করেন এবং অনেক যন্ত্রপাতি আমাদেরকে ব্যবহার করতে হয়। যারা ডাক্তার নয় তাদের তাদের এই ব্যাপারগুলো বোঝা কঠিন। বিভিন্ন, এটা লাংস দিয়ে ঢুকছে, কিন্তু খালি লাংস সামাল দিলে হবে না, হার্ট দিতে হবে, ব্রেন দিতে হবে, লিভার দিতে হবে, কিডনি দিতে হবে। সেই ডাক্তারিটা সাধারণ মানুষদেরকে বোঝানো সম্ভব নয়, কিন্তু এটা যে একটা কমপ্লিকেটেড প্রসিডিউর এবং একজন মানুষের পক্ষে সম্ভব নয় অনেকে মিলে করবে, সেটা আমরা এই অনুষ্ঠানের পরে যে ফিল্মটা দেখব, সেখানে কুনাল ইনিশিয়েটিভ নিয়ে যে ফিল্মটা করেছে, সেটা আপনাদের সত্যিই কিন্তু খুব হেল্প করবে। এই যে এক্মো শব্দটা, এক্মো সম্বন্ধে তুই দু চারটা কথা বলে যদি শেষ করিস, তাহলে তারপরে আমরা তোর এক্মোর ফিল্মটা দেখবো আর কি। দেখুন, এক্মোটা, আজকের এক্মো ব্যাপারটা কি, এখন আমাদের লাংসটা কাজ করছে। লাংসের কাজ কি? লাংসের কাজ হলো আমাদের অক্সিজেন আদান প্রদান। এখন যখন লাংসটা প্রায় বিকল হয়ে যাবে, আমরা প্রায়শই দেখেছিলাম কি আগে অব্দি আমরা পেশেন্টকে ভেন্টিলেটর দিই। এখন ভেন্টিলেটর যখন আমাদের সে আরো হয়তো মেপে ঝুঁকে আরো একটু হাই প্রেসারে নিজে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কাজটা করে, কিন্তু তাকে কাজটা করতে হয় সেই লাংসের মধ্যে। এখন যেখানে লাংসটাই ধীরে ধীরে একটা ইটের মতো হয়ে যাচ্ছে, সেখানে সে অক্সিজেনটা দেবে কাকে? আর আমাদের হাতে এখনো তেমন কোনো ওষুধপত্র নেই যে আমরা একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো দিয়ে দিলাম, ভাইরাসটা আস্তে আস্তে 3 দিন 4 দিন 5 দিনে ধীরে 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 ক্লিয়ার হতে। সুতরাং আমরা যদি এমন একটা ব্যবস্থা করতে পারি যেখানে লাংসটা একটু বিশ্রাম পাবে, যদি লাংসটাকে বিশ্রাম দিতে হয় তাহলে শরীর অক্সিজেন থেকে পাবে, তখন আমরা এই অক্সিজেনেশন প্রসেসটা শরীরের বাইরে, এক্মো মানে হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল, কর্পোরিস কথাটার মানে ইন ল্যাটিন মানে বডি, আউটসাইড দ্য বডি। বডির বাইরে আমরা শরীরের থেকে ব্লাডটা নিয়ে গিয়ে একটা অক্সিজেন সিস্টেম আর একটা পাম্প সিস্টেমের মধ্যে দিয়ে ঘুরিয়ে আবার দেহেতে নিয়ে আসা হয়, লাংসটা বিশ্রাম পায়। এবং এই ভাইরাসটা আমাদের যে এত জ্বালাতন করে জানবেন না, এইভাবে যারা একমো কি করছে, লাংসটাকে সময় দিচ্ছে, তুমি ধীরে ধীরে ঠিক হও, তুমি ধীরে ধীরে হিল করো। আর এই সময়টা এখনো ধরুন অ্যাভারেজ যারা একমতে থেকে যারা সুস্থ হয় সেটা প্রায় 15-20 দিনের সময়। ইট ইজ নট আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আর তার মধ্যে মধ্যে আমাদের খেয়াল রাখতে হয় কি, বাবা যেন ইনফেকশন না হয়, বাবা যেন অন্য কোনো কিডনিটা ঠিক থাকে, তার যেন ব্রেনটা ঠিক চলে। তো আমি যে সময়টা লাংসকে বিশ্রাম করতে দিচ্ছি, শরীরের বাইরে অক্সিজেনের প্রসেসটা করছি, এবং আমাদের অন্যান্য সিস্টেমগুলোকে মোটামুটি চোখে চোখে রেখে ঠিক করছি। এই যে আপনি গৌতম আমরা এখন কথা বলছি, ভারতবর্ষের কোনো ইউনিট আজ অব্দি এক্মো আমার একটু খানিকটা অভিমানের জায়গা। কারণ আজ থেকে প্রায় 7 বছর আগে একটা হাসপাতাল থেকে আমি ছিলাম, কিছুদিন ছিলাম, যখন ছেড়ে আসছি তো আমাকে কানে একটা কথা শোনানো হয়েছিল যে এক্মোর মতো চিকিৎসা আমরা ঠিক কলকাতায় আমাদের এই, বুঝতে পারছেন তো, এই এই আলু ভাতে ভাত খাওয়া ঠিক বাঙালিরা করে উঠতে পারবে না। এটা আমাদের জন্য না, এটা দিল্লি ব্যাঙ্গালোর অমুক তমুক চেন্নাই ছাড়বে। আরে আমরা হচ্ছি আলু সেদ্ধ ভাতের জায়গা, আমাদের দিয়ে। তো আমাদের ছেলেমেয়েরা আজকে করে দেখালো, এই যে আমরা কথা বলছি, ভারতবর্ষের কোনো হাসপাতালে এখনো অব্দি 5টার বেশি এক্মো কেউ একসঙ্গে চালায় না। তো আমার আপনার এই আলু সেদ্ধ ভাতের কলকাতা শহরে আজকে আমরা 28টা অব্দি এক্মো চালিয়েছি একসাথে, দ্য লার্জেস্ট এক্সপিরিয়েন্স ইন এশিয়া। আর এখনো অব্দি আজকে সন্ধ্যেবেলা 22টা পেশেন্ট আছে। আমাদের পেশেন্ট আমাদের শিলিগুড়ির থেকে, ভুবনেশ্বর থেকে, আমরা চেন্নাই থেকে, এখনো ঢাকার থেকে এয়ার ট্রান্সফার হয়নি, কারণ ইন্টারন্যাশনাল কিছু ফ্লাইটস এর প্রবলেম হচ্ছে। তো মানুষ সুস্থ হয়, কিন্তু এই মাঝে মধ্যে একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে। তো হ্যাঁ, আমরা জ্বর হয়ে কেটে পড়ি কি বাস চাপা পড়ে কেটে পড়ি সেটা অন্য কথা, পৃথিবীর থেকে একদিন কেটে পড়বো,
কিন্তু কেটে পড়ার আগে একটা কিছু কাজ করে দেখানো গেল যে আমাদের ছেলে মেয়েরাও এই কাজটার মাধ্যমে যে আমরাও মাথা উঁচু করে আমাদের দেশের মধ্যে দাঁড়াতে পারি। তো আমি না, আমরা কিছু কিছু লোকেরা ছিলাম ব্যাকগ্রাউন্ডে, সাহায্য করেছি, ব্যবস্থা করেছি, কিন্তু আমার আপনার এই 25, 30, 35 বছরের ছেলে মেয়েগুলো এই যুদ্ধটা করে তারা প্রমাণ করলো, এবং এদের যে আউটকাম, এদের যে রেজাল্ট, খালি গুচ্ছ গুচ্ছ টেস্ট করা নয়, এদের আউটকাম আমাদের আউটকাম কম্পেয়ার। এখন কলকাতার 4টে হাসপাতাল এখনো হচ্ছে, সংখ্যায় তো একটু কম হচ্ছে। গভর্নমেন্ট হসপিটালেরও আমাদের কাছে এসেছিল, তারা ট্রেনিং নিয়ে গেছে, করছে। গভর্নমেন্ট হসপিটালে মেশিন ছিল, যখন আমরা গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেছি যে আমাদের এখন পেশেন্টের এত চাপ, আপনাদের একটা মেশিন থাকলে দিন, হ্যাঁ, এই কথাটা না বললে অন্যায় করা হবে, কারণ সুযোগ বুঝে আমরা গভর্নমেন্টকে মানে বেত্রাঘাত করতে ছাড়ি না। তো উইদাউট সেকেন্ড ডাউট তারা আমাদের একুমো মেশিন পাঠিয়েছে। আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমি কথায় কথায় একজন আমাকে, আমাদের সাংসদ একজন রাত্রির বেলা ফোন করেছিলেন, তাহলে যে দেখো আমার বেড আছে, ভেন্টিলেটর নেই। তাহলে বলছে ভেন্টিলেটর কোথেকে পাবো? তো আমি তাকে খোঁচা দেওয়ার জন্য আমি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট বললাম যে দেখো গভর্নমেন্ট হসপিটালসে অনেক ভেন্টিলেটর আছে, এবং কিছু ভেন্টিলেটর হয়তো এখনো ব্যবহৃত, they are not using it that much. Within 48 hours 10 ventilators were sent to the hospital. 10টা ভেন্টিলেটর দুদিনের মধ্যে তারা দিলেন। আছে, সবাই কাজকর্ম করছে, এবং মানুষ এতে এটা দুর্বিষহ সমস্যা, এবং এটা এখনো ওই যে কিরিটে রায় মাঝে মধ্যে বলতো না যে অজানা আগন্তুক, এখনো অজানা আততায়ী। তো এই ভিলেনের এখনো আদ্যপান্ত হরোস্কোপ আমরা ঠিক করে উঠতে পারিনি। করে উঠতে পারলে আর একটু বেটার ম্যানেজমেন্ট হবে, কিন্তু ছেলেমেয়েরা লড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আপনার নতুন প্রজন্মের সঙ্গে যুদ্ধ করছে। আর পরের ফিল্মটা যখন দেখবেন, দেখতে পাবেন যে কি প্রচন্ড এদের অত্যাবস্থা, এবং কি ভীষণ ডেডিকেটেড। হ্যাঁ, তো আর কোনোদিন ছেলে মেয়েদের উপর রাগ করে বলবেন না এই আমরা ছিলাম, খুব ভালো ছিলাম, তোমরা বকে গেছো, এই কথাটা আর কোনোদিন বলবেন না। আমি এই কথাটা বলা বন্ধ করে দিয়েছি অনেকদিন আগে। ঠিক কুনাল, খুব গর্ব হলো জানিস তো তোর সাথে আলোচনা করে, মানে সত্যি মানে ভীষণ ভীষণ গর্ব হলো যে আমরা একসঙ্গে মেডিকেল কলেজে পড়েছিলাম, এবং এখনো আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, এবং আমাদের ব্যাচের সব ব্যাচমেটদের তরফ থেকে তোকে কনগ্রাচুলেট জানাই যে তুই যে কথাটা বললি যে আজকে ভারতবর্ষের সব থেকে বেশি একুমো মেশিন তোর ইউনিটে রয়েছে, এটা বলতে ইচ্ছা করে যে সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে কথাটা যে সূর্য আমাদের দিক থেকেই কিন্তু ওঠে তারপরে অন্যান্য দিকে যায়, সেটা তুই দেখিয়ে দিয়েছিস। আমরা যখন বিদেশ থেকে ফিরে এসেছিলাম, তোর হয়তো মনে আছে অনেকে আমাদের বলেছিল দিল্লিতে কেন সেটেল করলে না, মুম্বাইয়ে কেন না, ব্যাঙ্গালোরে কেন গেল না, আপনি সেই মুহূর্তে কলকাতায় যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, সেখানে আমাদের বহু বন্ধু বান্ধবরা দেখিয়ে দিয়েছে যে আমরা কিন্তু মাথা উঁচু করে পূর্ব ভারতের মানুষদের জন্য এবং সারা ভারতবর্ষের মানুষদের জন্য, এমনকি বিদেশি মানুষদের জন্য কাজ করেছি। কুনাল, সত্যি আমাদের সবার তরফ থেকে তোকে অনেক অনেক অভিনন্দন, এবং তোর টিমকেও অনেক অভিনন্দন। আর এখানে শেষ করার আগে বলি, তোর এই বকবক করার ব্যাপারটা, যেটা আমারও হয়তো কিছুটা আছে, আমরা একটু বকবক করতে পারছি। অনেকে আমাকে বলেছিল কি হে তুমি তো একজন ইনফার্টিলিটির ডাক্তার, তুমি আবার কোভিড নিয়ে কি বোঝো, তুমি অনুষ্ঠান শুরু করে দিলে কোভিড নিয়ে। সেই প্রসঙ্গেই বলি যে তুই যে এই যে কলকাতা ডিবেটিং সার্কেল বা এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে এসে যে ডিবেটের ব্যবস্থাগুলো করেছিস, বা সে ক্যালকাটা ক্লাবের ডিবেটই হোক আর বেঙ্গল ক্লাবের প্যানেল ডিসকাশনই হোক, যারা তোর কথা শুনেছে তারা হয়তো অনেক সময় চিন্তা করেছে যে কুনাল সরকার কার্ডিওথোরাসিক সার্জন না একজন ওরেটর। তোর এই ওরেশন এবং আলোচনা করা, এবং বিশেষত বেশ মজা করে সুন্দরভাবে হ্যাঁ এই আলোচনা করার জন্য তোকে আমি অনুরোধ করছি যে আগামী 4টে এপিসোডে তুই যদি আমাকে একটু বিশ্রাম দিয়ে তুই যদি এই আলোচনা নিয়ে যাস, তাহলে আমরা খুব উপকৃত হব, দর্শকরাও খুব উপকৃত হবে। কারণ তুই বলে বিশেষ করবি না, আজকে সকাল থেকে আমার ফোনে অজস্র মেসেজ এবং হোয়াটসঅ্যাপ যে কুনাল স্যার আসছেন, কুনাল স্যার আসছেন। তো
তো তোর এই আশাটা মানুষের মধ্যে বিরাট একটা উদ্দীপনা জুগিয়েছে, কারণ আমরা তো দেখেছি গত 1-1.5 বছর ধরে তুই কিভাবে পাবলিক অ্যাওয়ারনেস বাড়িয়ে গেছিস তোর বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বা বিভিন্ন জায়গায়। আমরা তোর বইয়ের অপেক্ষায় রয়েছি, তোর বইটা বেরোলে সেটা আমরা সবাই সামনের সপ্তাহে আশা করি সামনের সপ্তাহে। একদম রেডি, একদম রেডি, কারণ আমি তো জানি, আমি তোর এত আমি জানি। লকডাউনে দেরি হলো একটু, লকডাউনের পর ডিলে, নেক্সট উইকে রিলিজ করব। সেই বইটা আমাদেরকে আরেকটা দিক খুলে দেবে আমাদের দেশের স্বাস্থ্য এবং শিক্ষা সম্বন্ধে। আপনারা সবাই পড়বেন। হ্যাঁ, এই বইটার কথা আমি আর বিস্তারিত বলবো না, কুণাল পরে বলবে। আর এখানেই আমরা শেষ করলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। কুণালকে আবার কি কথা বলি, বন্ধুকে আর কি ধন্যবাদ দেবো। আমরা তো বসে আড্ডা মারার মতো করে করলাম, এই ক্যামেরা, লাইট, সাউন্ড, একটা তুই তোর বাড়িতে, আমি আমার বাড়িতে, আমাদের বন্ধুরা সবাই দেখছে। সুবিদিতা বলছে উই আর ভেরি প্রাউড অফ ইউ কুণাল। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। এখানেই শেষ করলাম। গৌতম, লাস্টে একটা কথা বলি, এই যে সুবিদিতা এদের দেখে খুব ভালো লাগছে। তো একটা কথা, এই যে কোভিড এর দুর্গতে যত পাবলিক হেলথ নাড়াচাড়া পড়েছি না, জীবনে কোনোদিন মেডিকেল কলেজের ক্লাসে এত পাবলিক হেলথ আমাদের বন্ধুরা দেখ এখন ফিস করে কানে বলতে হয়। হ্যাঁ, এটা সবাই শুনতে পেলে খুব মনে করবে যে এরা কি লোক। এই যে আমাদের বন্ধুরা, এদের দয়ায় এদের নোটস গুলো নিতাম এবং ওই পরীক্ষার 7 দিন আগে নোটস গুলো মোটামুটি একটু কপি আমরা পিকিং নোট নিয়ে করতাম, মনে আছে? পিকি সব যেখানে যেত, পিকির খাতায় সব নোট থাকতো। আমরা সেই পিকি এখন ইউকে তে লয়ার। হ্যাঁ, ভাবা যায়। এখন বলে না, এখন যদি বন্ধু বান্ধবরা দেখে বলে আরে এই মক্কেল পাবলিক হেলথ নিয়ে কথা বলছে, একে তো পিএসএম ক্লাসে দেখাই যায়নি, তারা বোধহয় অজ্ঞান হয়ে যাবে আর কি। তো তুই বলেছিস যে কোনো বয়সে শেখা যায়, যে কোনো বয়সে আমরা শিক্ষা শুরু করতে পারি এবং আমরা পড়াশোনা করতে পারি, আলোচনা করতে পারি। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইনফরমেশনটা নিজের মধ্যে না রেখে নিয়ে সবার সাথে শেয়ার করে নেওয়া সহজ ভাষায়, যেটা তুই দুর্দান্ত ভাবে করে চলেছিস এবং এভাবেই তুই চালিয়ে যা। এবং মেডিকা হাসপাতাল, তোর টিম, সবাইকে আমাদের অনেক অভিনন্দন। আমরা এবার ফিল্মটা দেখব এবং এটুকুনো বলেই শেষ করলাম। আমি তো এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানি না, কিভাবে ফিল্মটা এবার দেখানো হবে। আমরা অপেক্ষা করি, আমরা ফিল্মটা দেখি। ধন্যবাদ। পরের উইক থেকে শনিবার রোববার যেন আমরা 7টায় করি। ডক্টর কুণাল সরকার আমাদেরই অন্যান্য বন্ধুরা যারা বিভিন্ন ডিসিপ্লিনে রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করবে। আমাদের এই আলোচনা চলতেই থাকবে, কারণ আমরা এখনো পুরো কোভিড সমস্যাটাকে পুরোপুরি জানতে পারিনি, পুরোপুরি জয় করতে পারিনি। আমরা যা যা শিখবো, যা যা জানবো, আপনাদের সাথে আলোচনা আরম্ভ হয়ে গেল। নমস্কার। আপনাদের সামনে আগামী কয়েক মিনিটের মধ্যে, আজ যখন আমরা সবাই প্রায় একটা দক্ষ যজ্ঞের মধ্যে দিয়ে যাচ্ছি, হাজারো হাজারো মানুষ অসুস্থ, শয়ে শয়ে মানুষ তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, যেখানে আমরা এমন একটা চ্যালেঞ্জের সামনে আজকে এসে দাঁড়িয়েছি যার সমকক্ষ অভিজ্ঞতা আমাদের কারও কোনো সময় ছিল না। সেই সময় আজকে এই কলকাতা শহরের বুকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা দ্য হাইয়েস্ট টেকনোলজি লাইফ সাপোর্ট, যেটাকে একমো বলা হয়, যখন আমাদের লাংস কাজ করছে না তখন আমরা অক্সিজেনেশন সাপোর্টটা দিচ্ছি শরীরের বাইরে। এবং এই একমো লাইফ সাপোর্টে আমরা 200-র বেশি পেশেন্টকে আজকে চিকিৎসা করেছি। আর সেই যুদ্ধের আজ যারা সৈনিক, আমাদের ডাক্তাররা, নার্সরা, পারফিউশনিস্টরা, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টরা, তাদের সবাইকে আপনাদের সামনে আজকে আমরা আনছি। এই যুদ্ধটার একটা খুব ছোট অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এটা হচ্ছে একমো আইসিইউ। এখানে আমরা মেইনলি যেটা অন্য আইসিইউর সঙ্গে এই আইসিইউ তফাৎ হচ্ছে, যেখানে আমরা মেইনলি এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনটা যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি।
যে পেশেন্টরা কোভিডে আক্রান্ত হচ্ছেন এবং যাদের অক্সিজেন স্যাচুরেশন অনেকটা ফল করে যাচ্ছে তাদেরকে ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে, এবং ভেন্টিলেশনের মাধ্যমেও যেহেতু কোভিডের লাংটা খুব শক্ত হয়ে যাচ্ছে এবং ভেন্টিলেশনের মাধ্যমে ওই লাংস দিয়ে অক্সিজেনকে ঠেলে পাঠানো যাচ্ছে না এবং খুবই অসুস্থ একটা শক্ত লাংয়ের এগেনস্টে কাজ করতে হচ্ছে, সেই জায়গায় কাজ করে হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেশন, যেটাকে আমরা কমনলি একমো বলে জানি। এই একমোর যে পদ্ধতিটা সেটা আমরা কি করি, সেটা আমরা লাংসটাকে রেস্ট দেওয়ার জন্য একটা কৃত্রিম শ্বাসযন্ত্র, কৃত্রিম লাংসের ব্যবহার করি শরীরের বাইরে, সেটাকেই বলা হয় একমো, সেটাকে আর্টিফিশিয়াল অক্সিজেনেটর বলা হয়। শরীর থেকে ব্লু ব্লাডটা, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটাকে বের করে তাতে অক্সিজেন ঢুকিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে আবার শরীরে পৌঁছে দেওয়া হয় অ্যাজ এ রেড ব্লাড হিসেবে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সেই মুহূর্তে রোগীর পক্ষে জীবনদায়ী, কারণ সে নিজের লাংস নিয়ে তার পক্ষে শরীরের বিভিন্ন অঙ্গকে যে অক্সিজেন সাপ্লাই করে দেওয়া সম্ভব নয়, এবং এর মাধ্যমে আমরা যে নেটিভ লাংসটা আছে সেটাকে খানিকটা হলেও রেস্ট দিচ্ছি। রেস্ট দেওয়ার ফলে কি হচ্ছে, সেই লাংসটা অ্যাটলিস্ট 2 to 3 উইক সময় ধীরে 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 সেরে উঠছে, তখন আমরা এই আর্টিফিশিয়াল লাংসটাকে বের করে নিচ্ছি। এটাই হচ্ছে নিয়ম। আমাদের এই আইটিউতে প্রায় দেখা যাচ্ছে জোনা 10-11 পেশেন্ট যেখানে ফুল উইথ দে আর অন একমো, এবং তারা অলরেডি লাং রেস্ট ভেন্টিলেশনে আছেন, এবং ধীরে 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 লাংসগুলো আস্তে 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 যখন নিজের সক্ষমতাটা ফিরে পাচ্ছে, তখন আমরা আস্তে আস্তে একমো উইনিং ধীরে ধীরে করছি। তাহলে দেখা গেল যে খুব অসুস্থ হয়ে আছেন, খুব সমস্যায় রয়েছেন, খুব খারাপ লাংসের পরিস্থিতি, একটা শক্ত হয়ে গেছে, সেই পরিস্থিতিতে আমাদের একমোর দরকার পড়ছে, যেখানে আমাদের অক্সিজেশন কার্বন ডাইঅক্সাইড লেভেল নিজস্ব লাংস দিয়ে মেনটেন করা যাচ্ছে না। একমো কিন্তু শুধুমাত্র লাংসের জন্য নয়, এটার একটা হার্টেরও দিক আছে, কারণ ওর মধ্যেও একটা পাম্প আছে। সেই পাম্পটা যখন রুগীর হার্টটাও ভালো নেই, সেই পাম্প দিয়ে আমরা হার্টকেও সাপোর্ট করতে পারি। তো যে কোনো অ্যাকিউট কার্ডিওপালমোনারি ফেলিয়ার, যেটা কিনা রিভার্সিবল আছে, যার কিনা একটা মানে সেরে যাওয়ার মতো কারণে সে খারাপ হয়েছে, সেই পরিস্থিতিগুলোতে আমাদের একমো খুব ভালো কাজ করছে এবং সাহায্য করছে সেই সমস্ত মানুষকে যাদের হয়তো জীবনের আশা পরবর্তী 12 ঘন্টায় ছিল না, তারা 2 থেকে 3 সপ্তাহ পর এই রোগটাকে হার মানিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। শুধু কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের কাছে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, প্রতিবেশী বাংলাদেশ থেকেও পেশেন্টরা ফোন করছেন, এবং তারা এয়ারলিফটেড হয়ে আমরা তাদেরকে রিট্রাইভাল করেছি, আমরা তাদেরকে নিয়ে এসেছি এই সুবিধা, এই পদ্ধতিতে চিকিৎসা করার জন্য। এবং এই যে রিট্রাইভাল, এটা এয়ার ট্রান্সপোর্টে হতে পারে, কিছুটা দূরত্ব 300 কিলোমিটার 400 কিলোমিটার দূরত্ব আমরা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে ওখানে গিয়ে একমো দিয়ে তাকে স্টেবিলাইজ করে তার অক্সিজেন লেভেলটাকে মেনটেন করে তারপরে আমরা নিয়ে এসেছি। এইভাবে আমরা জিনিসটাকে প্রতিষ্ঠা করেছি, এবং পূর্ব ভারতের একটা মেন একমো সেন্টার হিসেবে এই জিনিসটা গড়ে উঠেছে, যেখানে সারা ভারত থেকে, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকেও পেশেন্ট আমাদের কাছে আসছেন, এবং আমরা তাদের একমো দিয়ে সার্ভিস দিয়ে নিয়ে আসছি। অত্যাধুনিক ইকমো যন্ত্রটি দিয়ে শরীরের একটি শিরা থেকে রক্ত আমরা দূষিত রক্ত বের করে নিয়ে এখানে অক্সিজেনেশন করা হচ্ছে। এটাকে বলা হয় অক্সিজেনেটর আর্টিফিশিয়াল লাংস, এবং সেটি চলার জন্য একটি পাম্পের প্রয়োজন হয়, যে নাকি রক্তটাকে টেনে নেয় এবং একটা প্রেশার তৈরি করতে সাহায্য করে, যাতে নাকি আর্টিফিশিয়াল অংশ। এবং এখানে একটি কানেকশান আছে যেটার মধ্যে দিয়ে অক্সিজেন কানেক্টেড হয়। এই মেমব্রেনের মধ্যে থেকে অক্সিজেন বেরিয়ে যায়, অক্সিজেন ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, যেটা শরীরকে সাহায্য করে যাতে বাকি অর্গানগুলো ঠিক থাকে। এবং এটার মনিটরিংয়ের জন্য এখানে এই যন্ত্রটি ঠিকভাবে চলে কিভাবে, তার জন্য বিভিন্ন মনিটরিং আছে। এই যন্ত্রটিকে ইকমো মেশিন বলা হয়, এবং অক্সিজেনেশন ঠিকভাবে চলছে কিনা, কত পরিমাণ যাচ্ছে তারও হিসাব নিকাশ এখানে একটা ব্লেন্ডার বলে যন্ত্র আছে, তার মধ্যে করা হয়। পেশেন্টের যখন ইনিশিয়ালি ভেন্টিলেশনে স্যাচুরেশন মেনটেন হচ্ছে না, তখন আমরা রেস্কিউ মেজার হিসেবে পেশেন্টকে একমোতে রাখি। তারপর আস্তে আস্তে যখন মোটামুটি লাংসের অবস্থাটা ইমপ্রুভ করে, আস্তে আস্তে আমি একমোটা উইন অফ করি। কিন্তু একমো উইন অফ হওয়া মানেই যে পেশেন্ট একদম সুস্থ হয়ে গেল, সেটা কিন্তু নয়। একমো থেকে বেরিয়ে তারপর পেশেন্ট ইনিশিয়ালি ভেন্টিলেশনে থাকে, গ্র্যাজুয়ালি তারপর আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে উইন অফ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে বাই দ্য টাইম পেশেন্টের একমো থেকে বেরোচ্ছে, আস্তে আস্তে কোভিড নেগেটিভ হয়ে যায় তারা। তো আমরা
আমাদের একমো আইসিইউ যেটা, সেখান থেকে তারপর তাদেরকে আস্তে আস্তে শিফট করি অন্য একটা জায়গায়। এটা পোস্ট একমো রিহ্যাবিলিটেশনের জায়গা। এখানে পেশেন্টরা ভেন্টিলেশনে আছে কেউ কেউ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা ভেন্টিলেশন থেকে আস্তে আস্তে পেশেন্টদের উইন অফ করছি। এখানে পেশেন্টদের গ্র্যাজুয়ালি বিছানার বাইরে বসানো, হাতে পায়ে স্ট্রেংথ আনা এবং মোবিলাইজেশন, এই ব্যাপারগুলো আস্তে আস্তে করে করা হয়। একমোতে থাকতে পেশেন্টের যতটা সময় লাগে তার থেকেও বেশি সময় কখনো কখনো এই পোস্ট একমো মোবিলাইজেশনের ক্ষেত্রে লাগে। তো এই জিনিসটাও খুব ইম্পর্ট্যান্ট। আমাদের টার্গেট শুধু পেশেন্টকে জাস্ট একমো দিয়ে বাঁচিয়ে রাখা নয়, আমরা চেষ্টা করি একমো দিয়ে যাদেরকে বাঁচালাম তারা পোস্ট একমো যখন আলটিমেটলি বাড়ি যাচ্ছে তখন তাদের রিকভারিটা যতটা সম্ভব কমপ্লিট করে দেওয়া, মানে ইট শুড বি ফিজিক্যাল অ্যান্ড কমপ্লিট মেন্টাল রিকভারি। হ্যাঁ, সেই উদ্দেশ্যেই এটা করা হয়। এটা পোস্ট একমো রিহ্যাবিলিটেশনের জায়গা আমাদের এখানে বেশ কয়েকজন আমাদের পেশেন্ট আছেন, তারা সবাই একসময় একমোতে ছিলেন, আলটিমেটলি এখন একমো থেকে বেরিয়েছেন, কয়েকজন ভেন্টিলেশন থেকেও বেরিয়ে গেছেন। তাদের জাস্ট আমরা মোবিলাইজেশন, হাত পায়ে স্ট্রেংথ আনের ব্যাপারগুলো করছি, বাকিরা আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে উইন অফ হচ্ছেন। এটা হচ্ছে একটা বেডসাইড ভেন্টিলেটর। এটা ভেন্টিলেটরের মোড অনেক রকমের হয়, কিন্তু জেনারেলি কয়েকটা সিম্পল জিনিস যেটা সবসময় আমরা দেখি, পেশেন্টের রেসপিরেটরি রেট কীরকম আছে, ব্রিদিং প্যাটার্ন কীরকম আছে, পেশেন্ট ভেন্টিলেশনে হাঁপাচ্ছে কি না, ঠিক আছে। আর তার সাথে সাথে পিক এয়ারওয়ে প্রেশার। যে কোনো সিভিয়ার যখন নিউমোনিয়া হয় তো এয়ারওয়ে প্রেশার অনেক ক্ষেত্রে বেড়ে যায়, এবং কোভিড নিউমোনিয়াতে পেশেন্টের এয়ারওয়ে প্রেশার একটু বেশি হয়ে একটু বেড়ে গেলেই আমরা দেখেছি নিউমোথোরাক্স হয়, পেশেন্টের লাংস থেকে এয়ার লিক করে, তো সেটা হলে প্রগনোসিস বেশ খারাপ থাকে। তো সেই জিনিসটা কন্টিনিউসলি মনিটরিং করে রাখতে হবে পেশেন্টের। যে কোনো ক্রিটিক্যালি ইল পেশেন্টের ক্ষেত্রে বেশ কিছু ভাইটাল প্যারামিটার্স থাকে যেটা আমাদের কন্টিনিউসলি মানে মনিটরিংয়ে রাখতে হয়। এটা মোটামুটি যেগুলো আমরা কমনলি মনিটরিং করি সেই একটা জিনিস আমি জাস্ট বলছি। ওপরেরটা হচ্ছে ইসিজি। ইসিজিতে হার্টের রেট, রিদম এবং হার্ট রেট, মানে কোনো অ্যাবনর্মাল রিদম কিছু আসছে কিনা, অ্যারিথমিয়া কিছু আসছে কিনা, সেটা আমরা কন্টিনিউসলি মনিটরিং করি। সেকেন্ড হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে। এটা দুটো জিনিস আমাদেরকে দেখায়, একটা হচ্ছে প্লেট যদি ঠিকঠাক আছে, এখানে যেমন সুন্দর দিকে কার্ভ আসছে, মানে পেশেন্টের পেরিফেরাল পারফিউশনও ঠিকঠাক আছে, এবং অবভিয়াসলি অক্সিজেন স্যাচুরেশনের লেভেলটা কত সেটা দেখতে হবে। এবং 3 নম্বর যেটা লাল যেটা আসছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস আর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটরিং। আমরা নর্মালি নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটর যেটা করি সেটা ক্রিটিক্যাল ইল পেশেন্টদের ক্ষেত্রে যথেষ্ট নয়, তো এক্ষেত্রে আর্টেরিয়াল লাইন করে বিট টু বিট ব্লাড প্রেশার কীরকম কি ফ্লাকচুয়েশন আসছে সেটা কন্টিনিউসলি দেখা হয়। এগুলো ছাড়া ইন জেনারেল পেশেন্টের মেন্টেশন কীরকম আছে, পেশেন্টের অ্যাওয়েকনিং কীরকম আছে, আমাদের সাথে কমিউনিকেট করছে কি না, কমান্ড ফলো করতে পারছে কি না, জেনারেল ফিজিক, হাত পায়ের জোর, এই ব্যাপার সেবারগুলো আছে কিনা এগুলো দেখতে হয়। কারণ একমোতে পেশেন্ট যখন থাকে তো নর্মালি খুব সিক পেশেন্টরা থাকে এবং অনেক দিন ধরে তারা বেড রিডেন থাকে। একদিকে যেমন প্রাইমারি যে কজ যেটা নিউমোনিয়া, সেটা যেমন ট্রিটমেন্ট করতে হয়, তার সাথে সাথে অনেক দিন বেড রিডেন থাকার জন্য তারপর নিউমোনিয়াটা যখন সারতে শুরু করে তখন পেশেন্টের একটা রিহ্যাবিলিটেশন ফেজও লাগে। তো সেক্ষেত্রে মাসেল পাওয়ার ঠিকঠাক আছে কিনা, পেশেন্টের নিউট্রিশনে কীরকম কী অবস্থা, সেই দিকগুলো কন্টিনিউয়াস আমাদের খেয়াল রাখতে হয়। আমরা প্রত্যেকটি পেশেন্ট যেগুলো খুবই ক্রিটিক্যালি ইল তাদের প্রতি ঘন্টায় প্রতি মিনিটে 24/7 আমাদের মনিটরিং চলে। তো সেই মনিটরিং নিয়ে আমি কিছু বলবো আজকে। নর্মাল আইসিইউ পেশেন্টের মনিটরিং বলতে শুধু বোঝায় পেশেন্টের মনিটরিং, মানে পেশেন্টের প্রতি ঘন্টায় ব্লাড প্রেশার কেমন থাকছে, পালস কেমন থাকছে, ইউরিন কেমন থাকছে, টেম্পারেচার কেমন থাকছে, কি কি ওষুধ চলছে, এইগুলো। কিন্তু একটা ক্রিটিক্যালি ইল একমো পেশেন্টের মনিটরিং বলতে কিন্তু দুটো জিনিসকে আমাদের মনিটর করতে হয়, এক পেশেন্ট এবং দ্বিতীয় হচ্ছে আমার একমো মেশিন। এই একমো মেশিনেরও কিছু মনিটরিং আমাদের করতে হয়। তো তার মানে একটা পেশেন্টের একমো আইসিইউ পেশেন্টের একটা পেশেন্টের মনিটরিং মানে কিন্তু একসাথে দুটো জিনিসের মনিটরিং। এই একমো মেশিনটাও একটা আইসোলেটেড এবং আলাদা জিনিস, এবং মনিটরিংও আলাদাভাবেই করতে হয়। আজকে সারা দেশে যখন 3 থেকে 4 লাখ মানুষ রোজ কোভিডে আক্রান্ত হচ্ছেন, 3-4 হাজার মানুষ কোভিডে মারা যাচ্ছেন, তখন আমরা সবাই ভীত, সন্ত্রস্ত হওয়ার কারণ যে মৃত্যু যে কোনো কারোর হতে পারে, যে কোনো সময় হতে পারে, এবং কোভিডে মৃত্যুর প্রধান কারণ হচ্ছে অক্সিজেনের কম হওয়া শরীরের মধ্যে। আমরা আপনারা সবাই বাতাস থেকে অক্সিজেন নিই, সেটা শরীরে রক্তের দ্বারা পৌঁছয়ে
কিভাবে? সেটা না, ফুসফুসের দ্বারা। ফুসফুসের মাধ্যমে বাতাসের অক্সিজেন আমাদের রক্তে পৌঁছয়। কোভিডের আক্রান্ত হওয়ার পর এই ফুসফুসই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যার জন্য এই অক্সিজেন ফুসফুস থেকে রক্তে পৌঁছতে পারে না। আমাদের ফুসফুস বেশ ইলাস্টিক একটা বলের মতো, যার বেশি মাত্রায় কোভিডের তার সংক্রমণ হয় তাদের ক্ষেত্রে ফুসফুসটা এই ইলাস্টিসিটিটা কমে যায় এবং একটা সলিড ইটের মতো তৈরি হয়ে যায়, যেখানে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না। প্রথম দিকে আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট করে ফুসফুসের মধ্যে অক্সিজেনের মাত্রাটা বাড়াই যাতে রক্তের মধ্যে পৌঁছয়। আস্তে আস্তে যত বেশি এই ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে থাকে, আমরা তত বেশি ফুসফুসে অক্সিজেনের মাত্রাটা বাড়াই বা তার মধ্যে প্রেশার বাড়াই। কিভাবে? না, হাই ফ্লো অক্সিজেন বা বাইপ্যাপ বা ভেন্টিলেশন। কিন্তু একটা সময় এমন আসে যে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে পৌঁছয় না, তখন ভেন্টিলেশনের মাধ্যমেও আমাদের শরীরে অক্সিজেন দেয়া সম্ভবপর হয় না এবং এই পেশেন্টদের ভেন্টিলেশনে দিলেও তারা মৃত্যুর দিকে ঢলে পড়েন। আমাদের কাছে কি উপায় আছে? চিকিৎসার অনেক কিছু অগ্রগতি হওয়া সত্ত্বেও কোভিডের সঠিক ঔষধ আমাদের কাছে নেই। একমাত্র একটা জিনিস যেটা আমরা পেয়েছি, যে এই ফুসফুস নিজের থেকে যদি ঠিক হয় তাহলে আমাদের একটা আশা থাকে, কিন্তু এই নিজের থেকে ঠিক হতে, এই হিলিং প্রসেস হতে অনেক সময় লাগে। সেই সময়টা বেশিরভাগ মানুষের থাকে না। এই সময়টা পাওয়ার জন্যই আমাদের একমো থেরাপির দরকার। একমো থেরাপিটা কি না, আমাদের শরীরের সঙ্গে একটা আর্টিফিশিয়াল লাং বা ফুসফুস জয়েন করা, যাতে ফুসফুসের কাজটা আমরা এই আর্টিফিশিয়াল ফুসফুস দিয়ে করতে পারি এবং আমাদের নিজস্ব ফুসফুসকে রেস্ট দিতে পারি, যেটাকে বলে আমাদের লাং রেস্ট। লাং রেস্টে থাকতে থাকতে এই মানুষদের ফুসফুস 2 থেকে 3 সপ্তাহ পর আস্তে আস্তে সেরে ওঠার লক্ষণ দেখা দেয়। তখন আমরা এই একমো থেরাপি থেকে আস্তে আস্তে পেশেন্টগুলোকে উইন করতে পারি বা বার করে আনতে পারি। 100 জন কোভিড আক্রান্ত মানুষ যদি আমাদের শহরে থাকেন, তাদের মধ্যে 5% মানুষের আইসিইউ কেয়ার দরকার, তাদের আইসিইউতে ভর্তি হতে হয়। তাদের মধ্যে অনেকেই ভেন্টিলেশনের দরকার পড়ে। তো আমাদের শহরে, যেখানে শুধু কলকাতার মধ্যে 3000 থেকে 4000 মানুষ আক্রান্ত হচ্ছেন, সেখানে আপনারা বুঝতেই পারছেন কতজনের আইসিইউর দরকার হচ্ছে, কতজন ভেন্টিলেশনে যাচ্ছেন রোজ, এবং তার মধ্যে থেকে কতজন আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই সময় আমাদের একমো থেরাপির যে দরকারটা, সেটা আমরা অনেকটা পূরণ করার চেষ্টা করি আমাদের এই মেডিকেল একমো ইউনিটের দ্বারা। এখানে আমরা প্রায় 28 থেকে 30 জন পেশেন্ট কন্টিনিউয়াসলি একমো থেরাপির আন্ডারে থাকেন এবং তাদের মধ্যে অন্তত 50% পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যান। আমাদের এখনো অবধি 100 জনের ওপর কোভিডের পেশেন্ট আমরা একমো থেরাপি দিয়েছি এবং তাদের মধ্যে 50% মানুষ বাড়ি গেছেন। এবং এটা বলা উচিত যে এই যে 50% মানুষ বাড়ি গেছেন, এরা কিন্তু শুধুমাত্র একমো থেরাপির জন্য বাড়ি যেতে পারছেন। তার কারণ হচ্ছে একমোতে না দিলে এনারা বেশি দিন আর বাঁচার সুযোগ পেতেন না। সেই জন্যে আজকে একমোর ইম্পর্টেন্সটা এত বেশি করে দাঁড়িয়েছে। যেখানেই পেশেন্ট অসুস্থ হচ্ছেন, ভেন্টিলেশনে যাচ্ছেন, অক্সিজেনের কম থাকছে ভেন্টিলেশনে দিয়েই, সেখানেই ডাক্তাররা প্রথমেই বলছেন যে একমো দরকার। এই
আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে এসছে যে এরপর কি করণীয় আছে সেটা আমরা এখন বুঝতে পেরেছি। এখন আর আমরা হাতে হাত ধরে বসে থাকতে পারি না, আমাদের কিছু করতে হবে। চোখের সামনে এই প্রাণগুলি মারা যাওয়াটা কেউ আমরা মেনে নিতে পারি না ডাক্তার হিসেবে। পারফিউশনিস্ট যে কিনা এই এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনের অক্সিজেন ঠিকমতো হচ্ছে কিনা এই দুটো লাইনের কালার ডিফারেন্স দেখে সবসময় অ্যালার্ট থাকে। এছাড়া সবসময় দেখতে থাকে অক্সিজেনেশনে করার ক্ষেত্রে ঠিকমতো আমরা আরপিএম দিচ্ছি, সেই মতো ফ্লো আমরা দিতে পারছি কিনা। এছাড়া আমরা যে পরিমাণে অক্সিজেন দিচ্ছি সেটা আমরা লক্ষ্য রাখি ব্লেন্ডারের মাধ্যমে, অক্সিজেন ঠিকমতো কত পরিমাণে দিচ্ছি এবং তার সঙ্গে অক্সিজেন কত পরিমাণে আমরা মেশাচ্ছি সেটাও ব্লেন্ডারের দ্বারা আমরা লক্ষ্য রাখি। এবং স্ট্যান্ড বাই অক্সিজেন সিলিন্ডার আমাদের কনসোলের মধ্যে থাকে কিনা সেটাও আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয়। এছাড়া সমস্ত কনসোল ব্যাটারি ব্যাকআপ থাকে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকা সত্ত্বেও যদি পাওয়ার ব্যাকআপ ফেল হয় তার জন্য পাওয়ার ইন্ডিকেটর যুক্ত এই প্লাগটপ আমরা ইউজ করি। এছাড়াও আমাদের অক্সিজেনেটারের মধ্যে 12 ঘন্টা ছাড়া ছাড়া আমরা একটা অক্সিজেনকে কাফিং করানোর ব্যাপার সেটা আমরা করে থাকি এবং অক্সিজেনেটারের মধ্যে কোনো ক্লট আছে কিনা আমরা টর্চ দিয়ে লক্ষ্য রাখি। সর্বোপরি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয় সঠিকভাবে আমরা অক্সিজেন দিচ্ছি কিনা। পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় মেনলি আপনার এই যে এখানটা ক্যামুলেশন সাইড, এই ক্যামুলেশন সাইডে একটা ব্লিডিংয়ের চান্স থাকে। সেই জায়গাটা ব্লিডিংটাকে কন্ট্রোল করা, সেই জায়গাটাকে বারবার রেগুলার বেসিসে হাইজিনটাকে মেনটেন করা, সেটা প্রতিদিন করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ পরে যখন পেশেন্ট ভেন্টিলেশনে ট্র্যাকিওস্টমি অনেক দিন থাকার পরে পেশেন্টকে ট্র্যাকিওস্টমিতে দিতে হয়। ট্র্যাকিওস্টমি সাইড থেকেও কিছু ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে, সেই ব্লিডিংগুলোকেও কন্ট্রোল রাখতে হয় এবং বিশেষ করে সেখানটা হাইজিনটাকে মেনটেন করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি দেখতেই পাচ্ছেন ওরাল হাইজিনটাকেও মেনটেন করতে হয়, তার সঙ্গে যে টিউবগুলো থাকে সেগুলোকে ভালো করে মেনটেন করে রাখতে হয় যাতে কিনা ওই জায়গাগুলো ইনফেকশন না হয়। এখানে আমরা কাজ করার সময় আমাদের পিপি পড়তে হয়, মাস্কগুলো পড়তে হয়, ফেস শিল্ডগুলো পড়তে হয়। আমাদের অনেক ডিফিকাল্ট হয়, এই কাপড় দিয়ে আমাদের অনেক গরম হয়ে যায়, আমাদের শরীর থেকে আমাদের অনেক ঘাম বের হয়ে যায়, বডিগুলো আমাদের একটু উইকনেসও লাগে অনেক সময়। কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা পেশেন্টগুলো সুস্থ করে বাড়ি পাঠানোর জন্য। অনেক পেশেন্টগুলো সুস্থ হয়ে বাড়িতেই চলে যায়, আর ওনারা আমাদের অ্যাপ্রিসিয়েটও করে যে ওনারা এইভাবে কাজ করে আমাদের ওনারা বাড়ি যেয়ে আমাদের কিছু আমাদের ওরাও কিছু খাবার কিছু বা যেন কোল্ড ড্রিঙ্কগুলো ওরা পাঠিয়ে দেয় আমাদের, যেন আর একটু কষ্টটা কম হয়ে যায়। আজকে আমাদের দেশে এটা একটি বৃহত্তম একমো ইউনিট এবং এই এশিয়ার মধ্যেতেও এতগুলি একমো পেশেন্ট একসাথে চিকিৎসা হচ্ছে এই নাজির আর কারোর কোথাও নাই। তো এই নজির তৈরি করতে এখানে কাজ করার জন্য আমাদের একটা বিশাল টিমওয়ার্কের দরকার হয়, যারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পেশেন্টের সব কিছু মনিটর করবেন এবং সেইগুলিকে যাতে সঠিক চিকিৎসার দিকে নিয়ে যাওয়া যায়, কোন সময় কোন পেশেন্ট কোনখানে ঠিক রাস্তার মধ্যে যাচ্ছেন না বা কোন অসুবিধার মধ্যে পড়ছেন সেগুলো যাতে দ্রুত চিকিৎসা করা যায় সেইগুলি দেখার জন্য একটা বিশাল টিমওয়ার্ক দরকার হয়। ডাক্তার, নার্স, পারফিউশনিস্ট হচ্ছেন যারা এই মেশিনগুলি চালান, তার সঙ্গে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এদের সবাইকার সম্মিলিত একটা প্রচেষ্টাতে এই কাজটি সম্ভবপর হয়। আপনাদের সামনে আমাদের একমো যুদ্ধক্ষেত্রের একটা ছোট্ট অভিজ্ঞতা রাখার চেষ্টা করলাম। আমাদের সারা দেশের, সারা রাজ্যের, আমাদের এই শহরের যে যুদ্ধ কোভিডের এগেনস্টে, এই যুদ্ধতে যদি আর একটা মানুষকেও আমরা বাঁচিয়ে রাখতে পারি সেটাই আমাদের চেষ্টা। এই চেষ্টার মধ্যে আমাদের পরিশ্রম আছে, এই চেষ্টার মধ্যে আমাদের সমস্ত ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকের
একটা একান্ত প্রচেষ্টা আছে। আমরা সবাই মিলে আজকে এই শহরের মধ্যে প্রমাণ করেছি যে পৃথিবীর সমস্ত অ্যাডভান্সড লাইফ সেভিং ইউনিটের মধ্যে আমরাও আজকে মাথা তুলে দাঁড়াতে পারি। আপনারা সেই সুযোগটা আমাদের করে দিয়েছেন। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এইভাবে তার অ্যাডভান্সড সার্ভিসেস মধ্যে দিয়ে তার যুদ্ধ চালিয়ে যাবে। আপনারা সাবধানে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আর আপনারা আমাদের পাশে থাকবেন।